আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভির্চুয়াল চ্যানেলে। আজকের ভিডিওতে আপনারা শুনবেন হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডের দশম অংশ। তো আমরা অনেক দিন বলতে গেলে কিছুদিন দেরি হয়ে গেছে, এটা সত্যি কথা। আসলে ব্যাপার কি, আমার মোবাইলটা স্ক্রিনের যে ডিসপ্লেটা ফেটে গেছিলো হাত থেকে মোবাইলটা পড়ে। এই কারণে আমার আর কি রেকর্ড করা সম্ভব হয়নি। সেই জন্য আপনাদের কাছ থেকে আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো এরপর থেকে আশা করি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারবো। তো এটা 10 নাম্বার পর্ব এবং এই উপন্যাস অর্থাৎ নরওয়েজিয়ান উডের আর মাত্র 11 নাম্বার পর্ব সেটা বাকি আছে, অর্থাৎ মাত্র একটা পর্ব বাকি আছে। এরপরে আমাদের উপন্যাসটা শেষ হয়ে যাবে। তো আপনাদের সাপোর্ট দেখে আমি খুবই খুশি। শেষ 3 দিনে আমি প্রায় নতুন 12টা সাবস্ক্রাইবার পেয়েছি এবং সবাই আশা করি আপনারা সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। তাহলে শুরু করে দিচ্ছি আজকের পাঠ। পেছনে ফিরে যখন তাকাই 1969-এর কথা ভাবি। আমি একটা আদি অন্তহীন জলাভূমি দেখতে পাই। যতদূর চোখ যায় পানি আর পানি। পুরো জায়গাটা কাদায় থকথক করছে, আর সেই থকথকে হাঁটুপানির জলাভূমির মধ্যে দিয়ে আমি বুট পরে হাঁটছি। একটা একটা করে পা ফেলে সামনে এগোতে যাচ্ছি। প্রতিবার পা বাড়াতে গেলে কাদা যেন আমার বুট চেপে ধরছে। একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। সামনে পেছনে ডানে বাঁয়ে অন্তহীন জলাভূমি ছাড়া আর আমি কিছুই দেখতে পারি না। এরপরও আমি সামনে এগোতে চাই, মাতালের মতো পা ফেলতে থাকি, কিন্তু পাগুলো ক্রমশ ভারী হয়ে আসে, আমাকে ক্লান্ত করে। আমার চারপাশ দিয়ে সব মানুষ ক্রমাগত এগিয়ে যায়, আর আমি একটু একটু করে পেছনে পড়তে থাকি, কাদার সঙ্গে যুদ্ধ করি। আমার চারপাশের পৃথিবীতে সে বছর অনেক পরিবর্তন হয়েছিল। সবাই বলাবলি করছিল সামনে বিপ্লব আসছে, সব কিছু বদলে যাবে, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন এলো না। প্রতিদিন শুধু পা টেনে টেনে হেঁটে চললাম কাদার মধ্যে দিয়ে। চোরাবালির ফদ এড়িয়ে আমি প্রতিবার এক পা করে সামনে এগোনোর চেষ্টা করি, অথচ নিজেই জানি না যে পথে হাঁটছি সেটি ঠিক পথ কিনা। শীত চলে এলো, কিন্তু জীবনে বলার মতো কোনো পরিবর্তন টের পেলাম না। একঘেয়ে এক উত্তেজনাহীন একটি 20 বছরের জীবন। ক্লাস করতে বিরক্ত লাগে, তবু প্রতিদিন ক্লাসে যাই। রেকর্ড শপে যেদিন কাজ থাকে সন্ধ্যা থেকে কাজ করি। যখন তখন দ্য গ্রেট গ্যাটসবি নিয়ে বসে যাই পড়তে। স্টেরিওতে গান শুনি, হুইস্কি গিলি। প্রতি রোববার নিয়ম করে জামা কাপড় ধুই আর নাওকোকে চিঠি লিখি। মাঝে মধ্যে মিদরির সঙ্গে ঘুরতে বের হই, বারে বসে মদ খাই কিংবা মুভি দেখতে যাই। একটা গাছ খুঁজতে থাকি যেটা বেয়ে মিদরি মগডালে চড়বে। ওদের কোবায়াশি বুক স্টোরটা বিক্রি হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। মিগাদানির কাছে 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে 2 বোন মিলে। বেশ খোলামেলা জায়গা, চারিদিকে আলো বাতাসের ভালো ব্যবস্থা আছে। মিদরি বলেছে তার বোনের যখন বিয়ে হবে তখন সে ওই বাসাটা ছেড়ে দিয়ে নিজে একটা ছোট্ট বাসা নেবে। মিদরিকে নতুন জীবনে বেশ হাসি খুশি দেখায়। মাঝে মধ্যে নাগাসাওয়া বাইরে বেরোনোর প্রস্তাব দেয়। প্রতিবারই কোনো না কোনো অজুহাত তৈরি করে ফেলি যেন আমাকে যেতে না হয়। ঝামেলা বাড়াতে আর ভালো লাগে না। এমন না যে মেয়েদের ব্যাপারে আমার আগ্রহ শেষ হয়ে গেছে, কিন্তু আমি যখন ভাবতে বসি কোনো মেয়েকে বিছানায় নিয়ে যাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, তখন বেশ ক্লান্ত লাগে। আপাত দৃষ্টিতে কাজটা সহজ মনে হলেও সেটা মোটেও সহজ নয়। প্রথমে শহরের কোনো একটা ভালো বারে গিয়ে বসতে হয়, ড্রিঙ্ক করতে হবে, ঠিকঠাক দুটো মেয়ে খুঁজে বের করতে হবে দুজনের জন্য। তারপর শুরু হবে সবচেয়ে কঠিন অংশ, তাদের সঙ্গে কথা বলে তাদের পটাতে হবে, হোটেলে নিয়ে যেতে হবে। ঝামেলা আর ঝামেলা। এত কাহিনী করে ভোরবেলা অপরাধবোধের সঙ্গে ভুগতে হবে, কোনো দরকার দেখি না আমি এগুলোর। তবে নাগাসাওয়ার প্রশংসা না করে উপায় নেই। সে কখনোই ধৈর্য হারায় না, তার চেষ্টার কোনো কমতি নেই। ছিপ ফেলে বসে থাকে, সে মাছ ধরে। অবশ্য এমনও হতে পারে যে হাটসুমির কথাগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলেছে। নাম না জানা বোকা বোকা মেয়েদের সঙ্গে বিছানায় যাওয়ার বদলে আমার নিজের বিছানায় শুয়ে নাওকোর কথা ভাবতেই বেশি ভালো লাগে। ডিসেম্বরের শুরুতে আমি নাওকোকে চিঠি লিখে জানতে চাইলাম যদি শীতের ছুটিতে আমি ওকে দেখতে আসি ওর কোনো সমস্যা আছে কিনা। উত্তর দিল রেইকো, খুব খুশি হবে তুমি এলে। সে আরও জানালো, নাওকো চিঠি লিখতে একটু সমস্যা হচ্ছে, তুমি যখন আসবে তখন এই সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ করব। নাওকোর বদলে আমি লিখছি বলে দুশ্চিন্তা করো না যেন, ও খুব ভালো আছে, ওকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখতে দেখতে শীতের ছুটি চলে এলো। আমি প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে কিয়োতোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
স্যানিটোরিয়াম পাগল ডাক্তারদের ঠিকই বলেছিল, শীতে বরফে ঢাকা পাহাড়গুলো সত্যি খুব সুন্দর দেখায়। আগেরবারের মতো আমি দুরাত ওখানে থাকলাম, একই অ্যাপার্টমেন্টে, নাওকো আর রেইকোর লিভিং রুম। প্রতিদিন সকালে বার্ড হাউসে গেলাম, ওদের কাজে সাহায্য করলাম। সূর্যাস্তের পর আমরা তিনজন একসঙ্গে বসে গল্প করতাম। রেইকো গিটার বাজিয়ে শোনাতো আমাদের। নরওয়েজিয়ান উড শুনে মাটির ব্যাংকে টাকা ভরলাম, আর সেই টাকায় রেইকো সিগারেট কিনে খেলো। এবার পিকনিকে না গিয়ে আমরা ক্রস কান্ট্রি স্কিইং করলাম। বনের মধ্য দিয়ে প্রায় 1 ঘন্টা স্কিইং করে আমরা ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেলাম। ডিনারের সময় সেই পাগল ডাক্তার আর টেবিলে আবার লেকচার দিতে থাকলো। এবারের বিষয়, মানুষের হাতের মধ্যমা কেন অন্য আঙুলের চেয়ে একটু বেশি লম্বা, অথচ পায়ের ক্ষেত্রে কেন সেরকম না। গেটের দারোয়ান এবারও টোকিও সহ শূকরের মাংস নিয়ে আফসোস করলো। রেকর্ড জন্য কিছু রেকর্ড নিয়ে এসেছিলাম গিফট হিসেবে। সে রেকর্ডগুলো খুবই পছন্দ করলো। সেখান থেকে কিছু গান গিটারে তুলে ফেললো, বাজিয়ে শোনালো। নাওকি এবার যেন গতবারের চেয়ে অনেক বেশি চুপচাপ। যখন আমরা তিনজন একসঙ্গে হতাম, সে প্রায় কোনো কথাই বলতো না। সোফায় পা তুলে বসে হাসতো শুধু। অবশ্য রেইকো একাই দুজনের হয়ে কথা বলে সেটা পুষিয়ে দিত। ফেরার আগের দিন রেইকো টুকিটাকি কিছু কাজের অজুহাত দিয়ে অ্যাপার্টমেন্টের বাইরে গেল, যেন আমি আর নাওকো একসঙ্গে কিছু সময় কাটাতে পারি। রেইকো বাইরে যেতেই আমি নাওকোকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলাম। সেও আমাকে ধরল, কিন্তু আমি তার শরীরে কোনো উত্তেজনা টের পেলাম না। তখন আমি গল্প করতে করতে তার শরীরে আলতো করে হাত বোলালাম। মাঝের এই কয় মাসে কারোর সঙ্গে কিছু করতে পারিনি। এইটা কি আদৌ সত্য কি না, এই কথা আমি নাওকোকে জিজ্ঞেস করলাম। নাওকো উত্তর দিল, হয়তো পারতাম, ইচ্ছা হয়নি। তখন আমিও উত্তর দিলাম, আমারও একই অবস্থা। জিজ্ঞেস করলাম তাকে, কেন? কেন? এটা একটা জটিল প্রশ্ন। সম্ভবত আমি নিজের মধ্যে কিছু প্রশ্ন উত্তর খুঁজছি। উত্তরগুলো না পেলে অন্য কারোর সঙ্গে বিছানায় যাওয়ার প্রশ্নই ওঠে না। এ কথা আমার বলা হয়েছিল। নাওকো তখন আমাকে জিজ্ঞেস করলো, প্রশ্নগুলো কি আমাকে নিয়ে? তুমি ছাড়া আর কে আছে আমার? তাকে বললাম আমি। নাওকো আমাকে আলতো করে একটা চুমু খেলো। তারপর আগেরবারের মতোই আমার প্যান্টের চেন খুলে লিঙ্গটি হাতের মুঠোয় নিল। আমি পাগলের মতো নাওকোকে আদর করতে শুরু করলাম। তখন আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ শুয়ে থাকলাম, কোনো কথা বললাম না। আমার ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বললাম আমি। ভাবছি এবার ডর্ম থেকে ছেড়ে দিয়ে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নিব। অনেক দিন থেকেছি ওরকম একটা বাজে জায়গায়। আমি যদি পার্ট টাইম কাজ চালিয়ে যাই তাহলে আমার খরচটা উঠে আসবে। আমি যদি অ্যাপার্টমেন্ট নেই, তুমি কি সেখানে আমার সঙ্গে থাকতে পারবে? জিজ্ঞেস করলাম নাওকোকে। তুমি শুধু আমার জন্য অ্যাপার্টমেন্ট নিবে? নাওকো জানতে চাইলো। সেরকম না, তুমি অবশ্যই একটা বড় কারণ। আমি তোমার সঙ্গে অবশ্যই থাকতে চাই। তোমার সঙ্গে থাকলে আমার এলোমেলো জীবনটা গুছিয়ে নিতে পারবো। কিন্তু আরেকটা কারণও আছে, সেটা বেশ বড়। ডর্মে থাকতে আমার আর ভালোই লাগছে না একদম। তুমি এই জায়গাটা ছেড়ে আমার কাছে চলে আসো। এমন না যে জায়গাটা খুব খারাপ, নিরিবিলি পরিবেশ, আশপাশে সব কিছু অনেক সুন্দর। রেইকোর মতো চমৎকার একজন মানুষ তোমার রুমমেট। কিন্তু তুমি একটাবার ভাবো, এই জায়গাটাকে চিরদিনে থাকার জন্য? আমার মনে হয় এখানে তুমি যত বেশি দিন থাকবে, তত তোমার এই জায়গাটা ছেড়ে যেতে সমস্যা হবে। কিছু না বলে নাওকো বাইরে তাকিয়ে থাকলো। জানালা দিয়ে বরফ ছাড়া দেখার মতো কিছুই ছিল না। মেঘগুলোও যেন বরফে আকাশে ভাসছে। বাইরে তুষারপাত হচ্ছে, আবার মাঝে মধ্যে থেমে যাচ্ছে। এই শুরু হচ্ছে, আবার এই বন্ধ হচ্ছে। সমস্যা নেই, তুমি সময় নাও, ভেবে দেখো, আমি বললাম। তাড়াহুড়োর কিছুই নেই। আমি মার্চের শেষে গিয়ে বাসা নেব। আমি খুব করে চাই তখন তুমি আমার কাছে এসো। নাওকো মাথা ঝাঁকালো। আমি তাকে সাবধানে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন সে মোম দিয়ে তৈরি, আমার শরীরের উষ্ণতায় গলে যেতে পারে। সে তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল, কিন্তু সে হাতের স্পর্শে কোনো উষ্ণতা ছিল না। হাতগুলো একেবারে বরফের মতো ঠান্ডা। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছ? নাওকো বলল। কি? জানতে চাইলাম আমি। ধরো তোমার সঙ্গে টোকিওতে গিয়ে উঠলাম, আমরা একই বিছানায় রাতে শোবো। তখন রাতের পর রাত তুমি কিছু করতে পারবে না, কারণ আমার মধ্যে কোনো যৌন উত্তেজনা কাজ করে না। পারবে এটা মেনে নিতে তুমি? এটা হয়তো তখন একটু একটু করে ঠিক হয়ে যাবে, আর যদি ঠিক না হয় সমস্যা নাই, তোমার সঙ্গে গল্প করে আমি রাত পার করে দেব। কিন্তু আমার তো সেটা ভালো লাগবে না। আচ্ছা বলতে পারো, আমি এমন কেন হলাম? আমি এমন শুকনো কেন?
ওর চুলে বিলি কেটে বললাম, তুমি মোটেও শুকনো না। সেই রাতটার কথা নিশ্চয়ই ভুলে যাওনি? তোমার জন্মদিনের বৃষ্টি ভেজা রাত। উপযুক্ত পরিবেশ পেলে তুমি হয়তো নিজের মধ্যে আবার সেরকম উত্তেজনা বোধ করবে। নাওকো প্রায় ফিসফিস করে বলল, শুধুই একবারই হয়েছিল জীবনে। এটা নিয়ে বেশি ভেবো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাড়াহুড়োর কিছু নেই, পুরোটাই অভ্যাসের ব্যাপার। যখন আমরা দুজনে একসঙ্গে থাকবো তখন দেখবে তোমার মধ্যে উত্তেজনা থাকবে। এটা শুধু একটি মানসিক সমস্যা। আমার সব সমস্যাই তো মানসিক। আচ্ছা, সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটাই ধরে নাও। মনে করো আমার ওই সমস্যাটা ঠিক হলো না। আমি যদি কখনো তোমার সঙ্গে সেক্স করতে না পারি, তখনও কি তুমি আমাকে একইভাবে ভালোবাসতে পারবে? নাকি তখন তুমি অন্য মেয়েদের সঙ্গে শুতে যাবে? আমি যেভাবে তোমাকে মাস্টারবেট করে দিই, সেটা কি তোমার জন্য যথেষ্ট না? যথেষ্টের চেয়েও বেশি যথেষ্ট, আমি তাকে বললাম। পরদিন ভোরে টোকিওর উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মনে হয় মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে আমি এখানে আবার আসব, এসে তোমাকে নিয়ে যাব। ফিরে আসার আগে নাওকোকে ঠিক এই কথাগুলোই বলেছিলাম, আর কোট পরা অবস্থায় ওকে শেষবারের মতো জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়েছিলাম। 1970, নতুন একটা বছর। আমি যেন এবছর নতুন এক চোরাবালিতে ডুবে গেলাম। ফাইনাল পরীক্ষা ছিল সামনে। মোটামুটি সহজেই পার পেয়ে গেলাম। আসলে আমার তেমন কোনো কাজ ছিল না, তাই ক্লাসে সময় দিতাম আর লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম। সে কারণে ফাইনাল পাশ করতে খুব একটা সমস্যা হলো না। ডর্মে বেশ কিছু ঝামেলা হলো। পলিটিক্স করে এরকম কিছু ছাত্র তাদের রুমে হেলমেট আর লোহার পাইপ লুকিয়ে রেখেছিল। ডর্ম মাস্টার এটা জানতে পেরে তাদের বহিষ্কার করলো। সঙ্গে সঙ্গে ডর্মের ছেলেপুলে দুভাগে ভাগ হয়ে গেল। তারা মারামারি শুরু করলো। তার রেশ আরও 5-6 জন ডর্ম থেকে বহিষ্কার হয়ে গেল। এই ঘটনার রেশ অনেক দিন পর্যন্ত ছিল। প্রায় প্রতিদিনই ছোটোখাটো মারামারি হতো। একদিন আমি নিজেই এক মাস্তানের কাছে মার খেতে যাচ্ছিলাম। মাঝখানে নাগাসাও এসে আমাকে বাঁচালো। যাই হোক, বেশ বুঝতে পারছিলাম যে এই জাহান্নামটা ছাড়ার সময় হয়ে গেছে। পরীক্ষার ঝামেলা শেষ হলে আমি অ্যাপার্টমেন্ট খুঁজতে শুরু করলাম। সপ্তাহখানেক খুঁজে শহরতলিতে একটা জুৎসই জায়গা পেলাম। আসলে শহরতলি বলতে যেমন বোঝায় ঠিক তেমন ছিল না জায়গাটা। মূল শহর থেকে বেশ খানিকটা দূরে, কিচিজোচির জায়গায়। ট্রান্সপোর্ট ব্যবস্থা খুব একটা সুবিধার না। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রেনে বসে থাকতে হবে। কিন্তু বাড়িটা খুব সুন্দর ছিল। সম্পূর্ণ আলাদা একটা বাড়ি। বাগান পর্যন্ত আছে। বাগান করার জিনিসপত্র রাখার জন্য বাড়ির মালিক একটা ঘর করেছিল। পরে সেটা ভাড়া দিতে শুরু করে। একটা বড় দেয়াল দিয়ে ঘেরা বাড়ির কোনায় ঘরটা দাঁড়িয়ে আছে। মূল বাড়ি থেকে খানিকটা আলাদা। এই ঘরটাই আমি ভাড়া নিয়ে নিলাম। বেশ বড় ঘর। বাড়িওয়ালা মূল বাড়িটাই থাকে। সে সামনের গেট ব্যবহার করবে আর আমি ব্যবহার করব পেছনের গেট, যার ফলে এক ধরনের প্রাইভেসি রাখা যাবে। একটা রুম, একটা ছোট্ট রান্নাঘর আর বাথরুম। জিনিসপত্র রাখার জন্য একটা বড় সাইজের ক্লোজেট ছিল। ঘরের সঙ্গে বাগানের দিকে মুখ করা চমৎকার এক বারান্দা। এক বয়স্ক দম্পতির বাড়িটার মালিক। এ ধরনের একটা ঘরের যেরকম ভাড়া হওয়া উচিত তার চেয়ে অনেক কম ভাড়াই তারা আমাকে থাকতে দিল। দেওয়ার সময় অবশ্যই শর্ত জুড়ে দিল যে পরের বছর তাদের নাতি টোকিওতে এলে আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে। বাসা শিফটিং সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এটার জন্য যে পরিমাণ ইয়েন খরচ হলো আমি অবাক হয়ে গেলাম। তবে নাগাসাও আমাকে বেশ সাহায্য করলো। কোত্থেকে এসে যেন জলের দামে একটা হালকা ট্রাক নিয়ে এলো জিনিসপাতি নেওয়ার জন্য। তার রুমের ফ্রিজ, টিভি আর বিশাল সাইজের থার্মোফ্লাস্কটা আমার সঙ্গে দিয়ে দিল। ওর হয়তো আসলেই দরকার নেই ওগুলা, কিন্তু নতুন বাসায় আমার খুবই দরকার হবে। নাগাসাওয়া নিজের আলাদা একটা অ্যাপার্টমেন্ট কিনেছে। কয়েকদিনের মধ্যে সেখানে উঠে যাবে। আমার মনে হয় অনেক দিন আমাদের আর দেখা হবে না। সে যাওয়ার আগে আমাকে বলল, ভালো থেকো। তবে আমি নিশ্চিত কয়েক বছর পর কোনো না কোনো আজব এক জায়গায় আমাদের আবার দেখা হয়ে যেতে পারে। আমি এখনই সেই দিনটার জন্য অপেক্ষা শুরু করলাম। বললাম তাকে, তোমাকে একটা গোপন কথা বলি। আমরা মেয়ে অদল বদল করেছিলাম, মনে আছে? সেবার তোমার ভাগে যে মেয়েটা পড়েছিল, একটু বদখত দেখতে, সেই মেয়েটাই আসলে বেশি ভালো ছিল। আমি তোমার সঙ্গে একমত, হাসতে হাসতে বললাম। যাই হোক, হাটসুমির দিকে খেয়াল রেখো। ওর মতো ভালো মেয়ে কিন্তু তুমি আর পাবে না। ওকে কোনো কষ্ট না দেওয়ার চেষ্টা করো। ওপর দিয়ে দেখে যতটা শক্ত মনে হয়, ভেতরে কিন্তু ততটা শক্ত না মেয়েটা। আমি জানি। নাগাসা মাথা ঝাঁকালো। তাই আমি আশা করছিলাম আমি যখন চলে যাব তখন তুমি ওর দায়িত্ব নেবে, ওকে দেখে রাখবে। তোমরা দুজন কিন্তু খুব ভালো কাপল হতে পারবে। তোমাদের অনেক মিল।
এসব ফাজলামি করা ভালো না, বুঝলে নাগাসাওয়া, বললাম আমি। আচ্ছা, আর ফাজলামি করব না, নাগাসাওয়া বলল। যা হোক, ভালো থেকো। আমার কেন জানি মনে হচ্ছে তোমার সামনে অনেক খারাপ দিন। অবশ্য তোমার ঘাড়ের রগ যে পরিমাণ তেরা, আমি নিশ্চিত যে খারাপ দিনগুলোকে তুমি গুলি মারে উড়িয়ে দিবে। কিছু মনে না করলে একটা পরামর্শ দেই? দাও। কখনো নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড ফিল করো না, এটা কোনো কাজের নয়। ফ্রাস্ট্রেশন, তারপর ধরো দুঃখ পাওয়া, এগুলা বোকাচোদাদের কাজ। কোনো কিছু না বুঝলে সেটা নিয়ে মনের মধ্যে দুঃখ জাগে, আর বুঝলে সেটা মানুষ সমাধান চেষ্টা করে। কোনো কিছু নিয়ে বেশি ভাববে না, নাগাসাও আমাকে বলল। আমি উত্তর দিলাম, ঠিক আছে, মাথায় থাকলো। আমরা দুজন হাত মিলিয়ে আলাদা আলাদা রাস্তা ধরলাম। সে তার নতুন পৃথিবীতে, আর আমি আমার চোরাবালিতে। বাসা বদলানোর 3 দিন পর আমি নাওকোকে চিঠি লিখলাম। নতুন বাসার বর্ণনা দিয়ে জানালাম ডর্মের গাধাগুলো থেকে সরে এসে হাফ ছেড়ে বেঁচেছি। জীবনটাকে নতুনভাবে এখন শুরু করতে পারবো। আমার জানালা দিয়ে একটা উঠানের মতো জায়গা দেখা যায়। উঠোন না বলে বাগান বলতে পারো। আশপাশের সব বাসায় বিড়াল এই বাগানে ঘুরতে আসে। বিড়ালের বিশাল একটা দল। তারা একসঙ্গে সূর্যের আলোতে শুয়ে রোদ পোহায়। আমাকে তারা খুব একটা পছন্দ করে না। আমি একদিন এক টুকরা পনির বের করে তাদের সামনে রাখলাম। কয়েকটা বিড়াল উঠে এসে সেটাকে শুকে দেখলো, কিন্তু তাদের মনে হয় পছন্দ হলো না জিনিসটা। দূরে গিয়ে বসে পড়ল। হঠাৎ করে ডোরাকাটা একটা বিড়াল কোত্থেকে যেন উদয় হলো। তার অর্ধেক কান নেই। বিড়ালটার সঙ্গে আমাদের ডর্ম মাস্টারের চেহারার অনেক মিল আছে। বিড়ালটাকে দেখেই মনে হলো প্রতিদিন সকালে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে পতাকা ওড়ায়। সে এগিয়ে এসে পনিরের টুকরোতে মুখ দিল। তার সঙ্গে এখন আমার মোটামুটি ভাব হয়ে গেছে। আমার মনে হয় বাকি বিড়ালগুলোর সঙ্গেও আমার খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যেতে পারে। আমার ভার্সিটির এখান থেকে বেশ দূর। যেদিন ক্লাস থাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়। এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু একবার সাবসিডিয়ারি কোর্সগুলো শেষ হয়ে গেলে সকালে আর কোনো ক্লাস থাকবে না। ধীরে সুস্থে আরাম করে ঘুম থেকে উঠতে পারবো। তখন আর সমস্যা হবে না। আমি একটা জিনিস ভেবে দেখলাম, ভার্সিটি দূরে হওয়ায় বরং আমার কিছু ভালোই হয়েছে। ভাবছো কিভাবে? দিনের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা সময় ট্রেনে বসে থাকতে হবে, আর এই সময়টা বই পড়া যাবে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এরিয়ার খুব সহজ ধরনের একটা পার্ট টাইম খুঁজে বের করতে হবে, যেটা আমি সপ্তাহে 3 বা 4 দিন করতে পারবো। তাহলে আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই থাকবে না। আমি তোমাকে কোনো তাড়া দিতে চাই না, কিন্তু আমার মনে হয় সব কিছু নতুন করে শুরু করার জন্য এপ্রিল মাসটাই খুব ভালো সময়। এপ্রিল বসন্ত আসে, ঝরা পাতার দিন শেষ হয়, ক্লাসগুলো নতুন বছরের জন্য স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করে। আগামী মাসে যদি তুমি আসো, তুমি নতুন করে পড়াশোনা শুরু করতে পারবে। আমার মনে হয় তুমি পুরো ব্যাপারটাকে নিয়ে পজিটিভলি ভাবো। এদিকে আমি বাসাটা আরেকটু গুছিয়ে নিই। তারপরও যদি মনে করো আমার সঙ্গে থাকতে তোমার সমস্যা হবে, আমি তোমার জন্য আলাদা কোনো অ্যাপার্টমেন্ট খুঁজে দেব। অবশ্য তখন একটা অন্যরকম মজা হবে। তুমি চাও বা না চাও, দিনের মধ্যে একটা বড় সময় আমি তোমার অ্যাপার্টমেন্টে কাটাবো। তোমাকে ছাড়া থাকতে খুবই কষ্ট হয় আমার। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সব সময় একে অন্যের কাছাকাছি থাকা। তোমার মনের মধ্যে যে সমস্যাগুলো আছে, একসঙ্গে কাছাকাছি থাকলে সেগুলো কেটে যাবে। আমি বলেছি আমি বলেছি বলেই এপ্রিলে আসতে হবে এমন নয়। তুমি যদি মনে করো তোমার আরও সময় দরকার, তুমি সময় নেও। কিন্তু আমার শুধু একটাই চাওয়া তোমার কাছে, পুরো ব্যাপারটা নিয়ে খুব পজিটিভলি থেকো। কখনো মনে করো না যে তুমি অসুস্থ, বাইরের পৃথিবীর সঙ্গে মানিয়ে চলতে পারবে না। বাইরের পৃথিবীতে তোমার জন্য আমি আছি। যেটুকু মানিয়ে নিতে পারবে না, আমি তোমাকে সাহায্য করব। আমি কিন্তু তোমাকে একবারের জন্যও জোর করছি না। আমাকে ভুল বুঝো না প্লিজ। আমাকে জানিও তোমার কি মনে হয়, ঠিক আছে? আমি ভাবছি কাজের ব্যাপারে এবার একটু বেশি সিরিয়াস হব। এমন না যে আমার অনেক টাকা দরকার, কিন্তু কিছু টাকা হাতে থাকলে খারাপ কি? বাসা বদলানোর সময় বেশ কিছু জমানো টাকা বেরিয়ে গেছে। তাছাড়া নতুন বাসার জন্য থালা বাসন হাঁড়ি পাতিল এসব কিনতে হবে। সেখানেও অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। আমি কিন্তু মাসটা ফ্রি আছি। আমি আসবো তোমাকে দেখতে আবার। আমাকে জানিও কোন তারিখে আসলে তোমার জন্য ভালো হয়। তোমাকে দেখার আর চিঠির উত্তর পাওয়ার অপেক্ষায় থাকলাম। এরপর কয়েকদিন আমি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লাম। এলাকার বাজার থেকে সব কিছু কিনলাম। বাসায় রান্না করা শুরু করলাম।
কাছের এক কাঠের দোকান থেকে তক্তা কিনে এনে নিজে নিজে একটা ডেস্ক বানিয়ে ফেললাম। সেখানেই পড়াশোনা করি, খাওয়া দাওয়া করি। কিছু শেলফ বানালাম রান্নাঘরে। মশলার কৌটাগুলো সাজিয়ে রাখলাম শেলফে। ডোরাকাটা বিড়ালটাকে কয়েকদিন ধরে দেখছিলাম না। তার বদলে একটা সাদা বিড়াল আমাকে বেশ পছন্দ করে ফেলল। সম্ভবত 6 মাস হবে বয়স। আমার ঘরে এসে খাওয়া দাওয়া করতে শুরু করলো। আমি তার নাম দিলাম সিগাল। ঘর যখন মোটামুটি গোছানো হয়ে গেল, আমি শহরে গিয়ে একটা অদ্ভুত চাকরি নিলাম। এক রং মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট হিসাবে সপ্তাহে 2 দিন কাজ করতে হবে। টাকা পয়সা ভালোই দেবে, কিন্তু প্রচুর খাটনির কাজ। রঙের গন্ধে মাথা চক্কর দিত প্রায়। কাজের পর রাতে বাসায় ফিরে আর রান্না করতে মন চাইতো না একদম। ডিনার সারতাম সস্তা কোনো হোটেলে। খাবার গলা দিয়ে নামতেই চাইতো না। বিয়ার দিয়ে গিলে খেতাম খাবার। বাসায় গিয়ে কিছুক্ষণ বিড়ালের সঙ্গে খেলতাম, তারপর মরার মতো ঘুমাতাম। ততদিন পর্যন্ত নাউকোর কাছ থেকে কোনো উত্তর এলো না। একদিন সারা গায়ে রং মাখা অবস্থায় কাজ করছি, হঠাৎ করে মিদরির কথা মনে পড়ে গেল। প্রায় 3 সপ্তাহ তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। হয়তো সে আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে ডর্মে। মনের মধ্যে বেশ খানিকটা অপরাধবোধ তৈরি হলো। ফোন বুথে ঢুকে আমি ফোন করলাম। এক মেয়ে ফোন ধরলো ওপাশে। সম্ভবত ওর বোন। ওর নাম বলে মিদরিকে চাইলাম। সে বলল, 1 মিনিট। তারপর সব কিছু চুপচাপ। কিছুক্ষণ পর সে মেয়ে ফোন ধরে আবার বলল, মিদরি বলেছে সে তোমার উপর অনেক রেগে আছে, কথা বলবে না। তুমি নাকি বাসা বদল করেছো, ওকে কিছুই জানাওনি। এখনও সাংঘাতিক রেগে আছে। একবার রেগে গেলে সে খ্যাপা জানোয়ারের মতো হয়ে ওঠে। তুমি কি ওকে একবার ফোনটা দেবে? আমি ওকে একটু বুঝিয়ে বলতাম, অনুরোধ করলাম আমি। সে বলেছে তোমার কোনো অজুহাত শুনবে না, তোমার সঙ্গে কথা বলবে না। তাহলে তোমাকে বলি কারণটা, তুমি একটু ওকে বুঝিয়ে বলবে। আমি পারবো না, তোমাকে এই কাজ করতে হবে। মিদুরি যখন রেগে থাকে, ওর সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তুমিই বা কেমন? অন্যকে দিয়ে কেন বুঝিয়ে বলাতে চাচ্ছ? ভুল করেছো তুমি, এটা বোঝানোর দায়িত্ব তোমার। তুমি গিয়ে ওকে বোঝাও। মিদুরির বোন কথা বলে ফোনটা রাখলো। আমিও ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিলাম। মিদুরির রেগে থাকার যথেষ্ট কারণ আছে। ওকে আসলেই দোষ দেয়া যায় না। বাসা বদল করলাম, একটা বারের জন্য মনে হয়নি ওকে নতুন বাসার ঠিকানা বা ফোন নাম্বার দেওয়া উচিত। যদি ডর্মে ফোন করে আমাকে না পাই বা শুনে আমি ডর্ম ছেড়ে দিয়েছি, ওর নিশ্চয়ই খারাপ লাগার কথা। এটা ঠিক যে আমাদের মধ্যে কোনো দায়বদ্ধতা নেই, আমরা প্রেমিক প্রেমিকা না, কিন্তু আমরা তো খুব ভালো বন্ধু। একজন আর একজনের কাছে মন খুলে কথা বলতে পারি। আসলে বাসা বদল, নতুন বাসা গোছানো, তারপর নতুন চাকরি, সব কিছু নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম যে মিদরি বলে যে একজন আছে আমার জীবনে, সেটাই ভুলে গিয়েছিলাম। এটা আমার জন্য নতুন কিছু না। আমি যখন কোনো কাজে জড়িয়ে যাই, বাকি সব কিছু ভুলে যাই। কাজ থেকে ফিরে নতুন বানানোর ডেস্কে বসে মিদরির জন্য চিঠি লিখলাম। কোনো অজুহাত না দিয়ে আমার উদাসীনতার জন্য সরাসরি ক্ষমা চাইলাম। শেষে লিখলাম, আমি তোমাকে ভীষণ মিস করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে দেখা করো। আমার নতুন বাসাটা তোমাকে দেখাতে চাই, আর তোমার পাগল পাগল কথা শুনতে চাই। প্লিজ আমার চিঠির উত্তর দিও। চিঠিটা স্পেশাল ডেলিভারিতে পাঠিয়ে দিলাম। কোনো উত্তর এলো না। অদ্ভুত এক বসন্ত নেমে এলো পৃথিবীর বুকে। আমি পুরো ছুটিটা কাটিয়ে দিলাম চিঠির জন্য অপেক্ষা করে। কোনো ট্রিপে যাইনি। বাবা মাকে দেখতে বাড়ি যেতে ইচ্ছা করছিল, কিন্তু শেষ পর্যন্ত গেলাম না। আর কোনো পার্ট টাইম চাকরি নেইনি, কারণ নাওকো যদি স্যানিটারিয়ামে যাওয়ার দিন তারিখ জানিয়ে চিঠি পাঠায়, চাকরি ছেড়ে যাওয়াটা একটা সমস্যা হবে। প্রতিদিন বিকালে আমি এলাকার বাজারে ঘোরাঘুরি করলাম। রেস্টুরেন্টের এক নোংরা বুড়ির সঙ্গে বেশ ভাব হয়ে গেল। রাস্তার কুকুরগুলো আমাকে চিনে ফেললো। মাঝে মধ্যে সিনেমা দেখলাম কিংবা জ্যাজ কফি শপে বসে বই পড়লাম। প্রায় কারোর সঙ্গে দেখা করলাম না, কথা বললাম না। প্রতি সপ্তাহে নিয়ম করে নাহকোকে চিঠি লিখলাম। ওকে বললাম আমার নতুন কাজের কথা, রঙের গন্ধে কেমন মাথা চক্কর দেয়, সিগালের কথা, বাগানের পিচ ফলের কথা বললাম। তোফু বিক্রি করা এক চমৎকার বুড়ি মহিলার সঙ্গে যে আমার খাতির হয়ে গেছে সেটা জানালাম। নিজের রান্নার কথা বললাম। কোনো চিঠিতেই লিখলাম না, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করি। ওকে কোনো প্রকার চাপ দিতে চাইনি। কোনো চিঠির উত্তর এলো না। একদিন বাড়িওয়ালা আমাকে চা খাওয়ার দাওয়াত দিল। আমার মূল বাড়ির বারান্দায় বসে রাইস ক্র্যাকার আর চা খেতে খেতে গল্প শুরু করলাম আমরা। তিনি জানালেন এই বাড়ি আর জমি তার পরিবারের কাছে অনেক বছর ধরে আছে। তার ছেলেমেয়েরা সবাই বেশ বড় বড়, নিজেদের আয় রোজগারও ভালো তাদের। কোনো কাজ না করে তিনি এখন আরামে শেষ জীবনটা কাটাতে পারবেন।
সে সঞ্চয়ও তার কাছে আছে। তাই তিনি আর তার স্ত্রী এখন একসঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। দারুণ, আমি বললাম। আসলে দারুণ না, তিনি বললেন। ঘোরাঘুরি করতে মজা লাগে না, এর চেয়ে কাজে ব্যস্ত থাকা অনেক ভালো। অবসরের পর অনেকেই তো চাকরি বাকরি করছে, একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন। আমি জানি সেটা। একটা চাকরি নিয়েছিলাম বীমা কোম্পানিতে, কিন্তু কাজ শুরু করার পর দেখলাম কাজটা আর ভাল লাগছে না। চাকরিটা ছেড়ে দিলাম। আসলে যখন চাকরি করি মনে হয় আমার অবসর দরকার, আর যখন আমার আরাম করে বিছানায় শুয়ে থাকি তখন মনে হয় এর চেয়ে কাজ করাই ভালো। কিছু না বলে আমি হাসলাম। চা খাওয়া শেষ হলে তিনি আমাকে ছোট একটা ছাউনির মতো ঘরে নিয়ে গেলেন। সম্ভবত গুদাম ঘর হিসাবে এটাকে ব্যবহার করা হয়। জিনিসপত্রে ঠাসা। বললেন, ভেতরের জিনিসগুলো চাইলে তুমি তোমার ইচ্ছামতো ব্যবহার করতে পারো। গুদামঘরের ভেতর হাজার রকমের জিনিসপত্র। একটা পুরনো কাঠের তৈরি বাথটাব, বেসবল ব্যাট, ছোট বাচ্চারা ব্যবহার করতে পারে এরকম একটা সুইমিং পুল, ছোট সাইজের একটা কিচেন টেবিল, চেয়ার, একটা পুরনো গিটার, তার নেই। ড্রেসিং টেবিলের একটা বড় সাইজের আয়না, আর একটা পুরনো মোটরসাইকেল। আপনার অসুবিধা না হলে এখান থেকে আমি কিছু জিনিস ধার নিতে চাই, বললাম তাকে। যা খুশি নাও, তিনি আবারও বললেন। আমি একটা পুরো দিন ব্যয় করলাম মোটর সাইকেলের পেছনে। ঘষে ঘষে প্রথমে মরিচা তুললাম, তারপর ওটাকে ঠেলে গ্যারেজে নিয়ে গেলাম। চাকায় বাতাস করে নতুন গিয়ার লাগালাম। কাজ যখন শেষ হলো তখন মোটর সাইকেলের চেহারা পুরোপুরি বদলে গেছে। পরদিন ছোট কিচেন টেবিলটাকে আমার বাসায় নিয়ে এলাম। ওপরে পুরো ধুলোর আস্তর পরিষ্কার করে নতুন করে বার্নিশ করলাম। গিটারে তার বসালাম। স্ক্রুগুলা থেকে মরিচা তুলে নতুন করে আবার টিউন করলাম। খুব একটা উন্নতি হলো না তাতে, কিন্তু টিউনে রাখা গেল। হঠাৎ করে মনে হলো হাই স্কুলের পর আমি কখনো গিটার হাতে নেইনি। বারান্দায় বসে দ্য ড্রিফটার্সের আপ অন দ্য রোফ বাজানোর চেষ্টা করলাম। অবাক হয়ে দেখলাম আমার সবগুলো কর্ড মনে আছে। এরপর বাতিল কাঠের তক্তা দিয়ে একটা চিঠির বাক্স বানালাম। ওটাতে লাল রং করে নিজের নাম লিখে লাগিয়ে দিলাম দরজার বাইরে। এপ্রিলের 3 তারিখ। এই পর্যন্ত একটা মোটে চিঠি এলো না। তবে তার কিছুক্ষণ পরেই একটা চিঠি পেয়েছিলাম। ডম থেকে পাঠানো হয়েছে। আসলে ঠিক ডম থেকেও না, চিঠিতে এসেছে কোবে থেকে। পুরনো স্কুল থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে রিউনিয়নে। ডর্মের ঠিকানায় পাঠানো হয়েছিল, ওরা আবার আমার নতুন ঠিকানায় পোস্ট করে দিয়েছে। চিঠিটা সরাসরি ময়লা ঝুড়িতে ফেলে দিলাম। ওই স্কুলেই আমি আর কিজুকি পড়তাম। সেখানে ফিরে যাওয়ার কোনো কারণ আমার আর অবশিষ্ট নেই। এপ্রিলের 4 তারিখে চিঠির বাক্সে আরেকটা চিঠি পেলাম। খামের পেছনে লেখা রেকো ইসিডা। আমি কাঁচি দিয়ে সাবধানে সুন্দর করে খাম কেটে চিঠিটা বের করলাম। আমার মন বলছিল চিঠিটা অশুভ। সত্যি তাই। আমি নাওকর হয়ে তোমাকে চিঠি লিখছি। আমি নাওকোকে বারবার বলেছি তোমার চিঠির উত্তর দিতে, কিন্তু প্রতিবারই সে বলেছে এটা তার খুব ব্যক্তিগত ব্যাপার, সে চিঠি লিখতে চায় না। আমি জানি তুমি খুব বাজে সময় পার করছো। প্রতিদিন চিঠির উত্তরের জন্য অপেক্ষা করা খুবই কষ্টের, কিন্তু বিশ্বাস করো নাওকোর জন্য সময়টা আরও কঠিন। আশা করি বুঝতে পারছো। নাওকো কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর অবস্থাটা অনেক খারাপ। তোমাকে সত্যি কথাই বলি, সে তার মতো করে খুব চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু পারছে না একেবারে। পেছন ফিরে তাকালে আমি এখন বুঝতে পারি ওর সমস্যাটা শুরু হয়েছিল কিভাবে। প্রথমে ও চিঠি লেখার ক্ষমতা হারিয়ে ফেলে। এটা হয়েছে নভেম্বরের শেষের দিকে। তারপর হঠাৎ করে সে বাতাসে কথা শুনতে শুরু করলো। যখনই সে চিঠি লিখতে চায় তখন নাকি কে তার সঙ্গে কথা বলতে থাকে। সে কারণে সে লিখতে পারে না। সে অদৃশ্য মানুষগুলো তাকে তার ইচ্ছা মতো শব্দ লিখতে দেয় না, বাধা দেয়। তুমি যখন শীতের সময় শেষবার এলে তখনও ব্যাপারটা এত খারাপ ছিল না, তাই আমিও তোমাকে কিছু জানাইনি। তুমি চলে যাওয়ার পর সমস্যাটা খুব সিরিয়াস হয়ে গেছে। ওর এখন কথাবার্তা বলতেও সমস্যা হচ্ছে। সে বলার জন্য সঠিক শব্দ বাছাই করতে পারে না। বাতাসের মানুষগুলো তাকে বাধা দেয়, যার ফলে প্রায়ই বিভ্রান্তিতে পড়ে আর ভয় পায়। সবসময় বলে কে যেন তার সঙ্গে কথা বলতে চাইছে। আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছি, তাদের সঙ্গে সেশন করেছি। নাওকোর ডাক্তার আর আমি একসঙ্গে বসে কথা বলে বের করার চেষ্টা করেছি এর সমাধান। আমি নাওকোকে একবার বললাম, তোমার কথা বললাম, তুমি থাকলে হয়তো ভালোই হতো। আমি তোমাকে এখানেই নিয়ে আসতে চাইছিলাম। ডাক্তারও সেরকমই বলল, কিন্তু নাওকো বলল, না,
সে যে ভাষায় বলেছিল আমি ঠিক সেই ভাষাতে তোমাকে বলি। আমি চাই পাতানবের সঙ্গে দেখা হওয়ার আগে আমার ভেতর থেকে এসব সমস্যা দূর হয়ে যাক। তারপরও আমি বেশ কয়েকবার জোর করেছি, কিন্তু সে কোনোভাবেই মানতে রাজি নয়। আমার মনে হয় আমি তোমাকে একবার বলেছি আমাদের এই জায়গাটা কোনো হাসপাতাল না। আমাদের এখানে অনেক ডাক্তার আছে, এটা ঠিক, তারা ঠিকমতো চিকিৎসাও দেয়, কিন্তু এই জায়গার মূল উদ্দেশ্য হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে রোগী নিজেই নিজেকে সুস্থ করে তুলতে পারে। আমার মনে হয় নাওকো এখন আর নিজে নিজে সুস্থ হওয়ার অবস্থায় নেই। ওর দরকার ইন্টেন্সিভ কেয়ার। মনে হচ্ছে নাওকোর যে অবস্থা তাতে হয়তো ওকে অন্য কোনো মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। আমাদের যত খারাপই লাগুক এই কাজটা করতেই হবে। নাওকোর ভালোর জন্য এটা জরুরি। সে যদি একবার এখান থেকে চলে যায় কখন আর ফিরে আসতে পারবে না। বলছি না তাকে এখনই পাঠানো হবে, তবে সম্ভাবনার কথাটা তোমাকে জানিয়ে রাখছি, যেন পরে গিয়ে অবাক না হও। নাওকো তার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরাও চেষ্টা করছি অনেক। তোমার উচিত হবে তার সুস্থতার জন্য ঈশ্বরকে ডাকা আর তাকে চিঠি লেখা চালিয়ে যাওয়া। চিঠিতে তারিখ দেওয়া 31 মার্চ। চিঠি পড়া শেষ করে আমি বারান্দায় বসে রইলাম। হালকা বাতাস বইছিল, চারপাশের আলো অদ্ভুত ঘোলা মনে হইল। পুরনো চেরি গাছটাকে ধোঁয়াটে দেখাচ্ছিল। সিগাল আমার পাশে এসে বসলো। একসময় সিগাল ঘুমিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, সেজন্য প্রচুর চিন্তাভাবনার প্রয়োজন, কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। সত্যি কথা বলতে কি, চিন্তা করা ছাড়া পৃথিবীর বাকি সব কিছু আমি করতে রাজি ছিলাম। একটা সময় আসবে যখন দুশ্চিন্তা না করে আর উপায় থাকবে না, তখন আমি অনেক সময় নিয়ে চিন্তা করতে বসবো। কিন্তু এখন কিছুই করতে চাই না। আমি মাথাটা খালি করে বসে থাকতে চাই। নাগাসাওয়ার শেষ কথাটা মনে পড়ল, কখনো নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড ফিল করো না, এটা কোনো কাজের কথা নয়। ফ্রাস্ট্রেশন, তারপর ধরো দুঃখ পাওয়া, এগুলা বোকাচোদাদের কাজ। ঠিক আছে নাগাসাওয়া, আমি তোমার কথা মেনে নিলাম। আমি এখন থেকে কিচ্ছু ভাববো না। বোকাচোদা হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। সারাটা দিন আমি পিলারে হেলান দিয়ে কাটিয়ে দিলাম। মাঝে মধ্যে সিগালের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম। নিজেকে পুরোপুরি শূন্য লাগছিল। একটা সময় বিকেল গড়িয়ে এলো। দীর্ঘ ছায়ায় ঢেকে গেল বাগান। পরের 3 দিন আমি সাগরে ডুব মারলাম। রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু আমি যেন অদৃশ্য। আমাকে কেউ দেখছে না, আমিও তাদের দেখতে পাচ্ছি না। তারা কি বলছে সেটা আমার কানে ঢুকছে না। আমার কথাও তারা কিছু বুঝতে পারছে না। আমি যেমন তাদের ছুঁতে পারছিলাম না, তারাও আমাকে স্পর্শ করতে পারছিল না। আমি পুরোপুরি অসহায় হয়ে পড়লাম। এই 3 দিন আমি গোসল করিনি, শেভ করিনি, শুধু ক্ষুধা লাগলে হাতের কাছে যা পেয়েছি মুখে দিয়েছি। 2 বোতল হুইস্কি আমি একা গিলেছি। এপ্রিলের 6 তারিখ মিদোরির চিঠি এলো। সে আমাকে 10 তারিখে দেখা করতে বলেছে। ওই দিন ক্লাস রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের পর আমরা একসঙ্গে লাঞ্চ করব। আমি ভেবেছিলাম তোমাকে জীবনে কখনো লিখব না, তোমার সঙ্গে কথাও বলবো না। পরে মনে হলো তোমাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে। তুমি আমাকে যেমন জানাওনি তোমার বাসা চেঞ্জ করার কথা, আমিও তেমন তোমার ফোন ধরিনি, চিঠির উত্তর দেইনি। সুতরাং কাটাকাটি। আমরা দুজন এখন সমান সমান। চলো দেখা করি। স্বীকার করতেই হচ্ছে, তোমার সঙ্গে দেখা করার জন্য আমি মরে যাচ্ছি। তোমাকে ভীষণ মিস করছি আমি। এরপর কোথায় দেখা করতে হবে ছোট্ট করে সেটা লেখা। ওর চিঠিটা কয়েকবার পড়লাম, পরপর 4বার পড়লাম। অনেক কাপড় জমেছিল, সেগুলো ধুয়ে শুকোতে দিলাম। তারপর পাবলিক গোসলখানে গিয়ে গোসল করে শেভ করলাম। শেভ করতে গিয়ে টের পেলাম মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে গেছে। নিজেকেই চিনতে পারছিলাম না আয়নায় দেখে। বাসাটা ঠিকঠাক করা দরকার, সব কিছুকে নিয়মের মধ্যে আনতে হবে। এভাবে দিনের পর দিন চলতে পারবে না। ঝাড়ু দিয়ে স্টর্মট্রুপার স্টাইলে সব ময়লা পরিষ্কার করলাম। রান্নার জন্য বাজার করে নিয়ে এলাম। সিগালকে পনির খেতে দিয়ে 30 মিনিটের মতো ব্যায়াম করলাম। পরদিন সকালে মোটরসাইকেল চেপে অনেকক্ষণ ঘুরলাম আমি। লাঞ্চের পর আবারও রেইকোর চিঠিটা পড়লাম। তারপর সিরিয়াসলি চিন্তা করতে বসলাম, আমি এখন কি করব। রেইকোর চিঠি পড়ে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। আমি আসলে বিশ্বাস করতে শুরু করেছিলাম নাওকো সুস্থ হয়ে উঠেছে, যদিও নাওকো আমাকে নিজেই বলেছিল তার অসুস্থতার বীজ অনেক গভীরে। আমাকে সাবধান করে দিয়েছিল সে। তারপরেও আমি মনে মনে ভেবে বসেছিলাম নাওকো সুস্থ হয়ে উঠছে। আমার ধারণা ছিল তার একমাত্র সমস্যা হচ্ছে বাইরের দুনিয়ার ফিরে আসার সাহসের অভাব। একবার যদি সে এখানে আসতে পারে, তাহলে আমরা দুজনে একসঙ্গে মিলে সব কিছু ঠিক করে ফেলব।
রেকোর চিঠি আমার অনুমানটাকে পুরোপুরি মিথ্যা করে দিয়েছে। মনে হচ্ছে নাওকো সুস্থ হতে অনেক দিন লাগতে পারে। এমনও হতে পারে সে আরও দুর্বল হয়ে যাবে এবং কখনোই সুস্থ হবে না। তাকে নিয়ে স্বপ্ন দেখার অভ্যাসগুলো ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে আমার। আমি যতই শক্তিশালী হই না কেন, সব সময়ের সমাধান আমার হাতে থাকবে না। অনেক সমস্যাই খুঁজে পাবো পৃথিবীতে, যেগুলো নিয়ে আমার কিছুই করার নেই। একটা কাজই আমি শুধু করতে পারবো, সেটা হচ্ছে নিজের মনকে শক্তি করে রেখে সুস্থতার জন্য প্রার্থনা করা। কিজুকি, আমি তোমার মতো নেই। আমি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ভালোভাবে বাঁচবো। বোকাচোদার মতো মরে গিয়ে সমস্যাটাকে পাশ কাটাবো না আমি। তোমার চেয়েও আমার জীবন কঠিন, অনেক বেশি কঠিন। তুমি সমস্যা থেকে পালাতে গিয়ে আত্মহত্যা করেছো, নাওকোকে একা ফেলে গেছো। কিন্তু আমি সেটা কখনোই করব না। আমি কখনো ওকে ছেড়ে যাব না, কারণ আমি ওকে ভালোবাসি। আর আমি আমার ভালোবাসাটাকে শক্তিতে পরিণত করতে জানি। আমি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠব। এখন আর আমি টিনেজার নই। আমার বয়স এখন 20 বছর। আমাকে নিজে বাঁচতে হবে, নাওকোকে বাঁচাতে হবে। আমার এখন অনেক দায়িত্ব। তোমার মতো আমি দায়িত্বকে পাশ কাটাবো না, কিছুতেই না। ওয়াতানাবে, এ কী অবস্থা তোমার? মাই গড! মিদোরি বলল, তোমার গায়ে তো মাংস টাংস কিছুই নেই, কয়েকটা হাড্ডি আর চামড়া আছে শুধু। এত খারাপ অবস্থা নাকি? মিদোরিকে জিজ্ঞেস করলাম। ওই বেটি এই অবস্থা করেছে, তাই না? কোন বেটি? ওই যে বেটির সঙ্গে পরকীয়া করো, সারাদিন তোমাকে ঘরে আটকে রেখে তোমার সঙ্গে সেক্স করেছে, তোমার শরীরের সব কিছু বের করে ফেলেছে। এই কারণে তুমি এরকম শুকিয়ে গেছো। আমি হেসে মাথা নাড়লাম, বললাম, অক্টোবরের শুরু থেকে আমি কোনো মেয়ের সঙ্গে বিছানায় যাইনি। কি বলো তুমি? সে তো 6 মাস আগের কথা। বেঁচে আছো কি করে এতদিন? সেটাই আমিও মাঝে মাঝে ভাবি, কি করে যে বেঁচে আছি। তোমার তো মনে হয় কমপক্ষে 10 কেজি ওজন কমেছে। বয়স বাড়লে ওজন কমে, বললাম তাকে। আমার এখন 20 বছর বয়স। দেখি, তাকাতো আমার দিকে। তাই তো, তোমার চেহারাটা একটু অন্যরকম লাগছে। তুমি বদলে গেছো ওয়াতানাবে। বললাম তো, আমার বয়স বেড়ে গেছে। বয়স বাড়লে মানুষ একটু বদলে যায়। চলো, আজ তোমাকে আমি পেট ভরে খাবো। তাড়াতাড়ি চলো, আমার সামনে বসে খাবো। আজকে কমপক্ষে 3 কেজি ওয়েট বাড়াতে হবে তোমাকে। আমরা সাহিত্য ভবনের পিছনে একটা ছোট রেস্টুরেন্টে গিয়ে বসলাম। মিদোরি সেট মেনু অর্ডার করলো। আচ্ছা ওয়াতানাবে, তুমি কি আমার উপর খুব রেগে আছো? কেন? ফোন না ধরে তোমার সামনে সমান সমান হইতে চাইলাম যে। তোমার ইচ্ছা করেনি তাই ফোন ধরোনি, এতে রাগার কি আছে? আমার যে ইচ্ছা করেনি এবং আমি যে ফোন ধরিনি, এই মহা গুরুত্বপূর্ণ তথ্যটা আমি জানি। আমি তোমার কাছে যেটা জানতে চেয়েছি সেটা বলো। তোমার কি মনে হয় আমি যে কাজটা করেছি সেটা আমার করা উচিত হয়নি? তুমি ক্ষমা চেয়েছিলে, তারপরও আমি ক্ষমা না করে কি ভুল করেছি? সেটা পুরোপুরি তোমার ব্যাপার। দোষ তো আমারই। প্রথম ভুলটা তো আমি করেছিলাম। এখন তুমি ক্ষমা করবে কি না সেটা পুরোপুরি তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার বোন আমাকে অনেক বকা দিয়েছে। বলেছে তোমাকে ক্ষমা না করাটা নাকি একদম শিশুতোষ একটা কাজ হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি যে আমাকে শাস্তি দিয়েছো, এতে তো তুমি আমার সমান সমান হতে পেরেছো, তাই না? আর এটা করতে তোমার ভালো লেগেছে। তা ঠিক, সমান সমান হওয়ার মধ্যে একটা দারুণ মজা আছে। তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলেই তুমি আমাকে থেকে মন থেকে ক্ষমা করে দিয়েছো, তাই তো? হুম, এক্কেবারে মন থেকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু ওয়াতানাবে, আমি একটা জিনিস সেই তখন থেকে ভাবছি, বলবো? বলো। তুমি কি আসলে 6 মাস সেক্স করোনি? একবারও না। ইচ্ছেও করেনি? করবে না কেন? তার মানে আমাকে সেদিন যখন তুমি বিছানায় ঘুম পাড়িয়ে দিলে তখনও ইচ্ছে করছিল করতে? হয়তো। কিন্তু তুমি তো করোনি, নাকি আবার করেছো? দেখো, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। তোমার সঙ্গে একবার সেক্স হয়ে গেলে হয়তো আমার আর বন্ধু থাকবে না, কারণ আমি তোমাকে অনেক ব্যথা দিব। আমার ওটা অনেক বড় আর শক্ত। সেই ঝুঁকির মধ্যে যাওয়া কি ঠিক হবে? মিদুরি হাসতে হাসতে গড়িয়ে পড়ল। আমার হাতে হাত রেখে বলল, সে রাতে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। একটা মানুষ আর একটা মানুষকে ঠিক যতটুকু বিশ্বাস করতে পারে ততটুকু বিশ্বাস করেছিলাম। সেই কারণে আমি একদম মরার মতো ঘুমিয়েছিলাম। আমি জানতাম তুমি থাকতে আমার কোনো ক্ষতি হবে না। তুমি আসলেই সেদিন মরার মতো ঘুমাচ্ছিলে। খেতে খেতে আমরা দুজন আরেকজনের নিজেদের রেজিস্ট্রেশন কার্ড দেখলাম। দেখা গেল আমাদের দুজনের দুটো কমন কোর্স আছে। তার মানে প্রতি সপ্তাহে অন্তত দুবার আমাদের দেখা হবে। মিদরি তার বাসার খাবার দাবার দিল।
এই প্রথম তাকে দেখলাম যে কোনো দোকানে যাচ্ছে এবং নিজের বাসা থেকেও খাবার এনেছে। তো তাকে তখন আমি তার জীবনের বাসার খবরাখবর জিজ্ঞেস করলাম। অনেক দিন পর্যন্ত সে আর তার বোন অ্যাপার্টমেন্টের জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি, জানতে পারলাম তার কাছ থেকে। কারণ নতুন জীবন অনেক সহজ। আগে তাদের অনেক পরিশ্রম করতে হতো, এখন করার মতো কিছু তারা খুঁজেই পাচ্ছে না। অবশেষে নতুন জীবনের সঙ্গে বেশ মানিয়ে নিচ্ছে, সে বলল। এভাবে জীবনের শুরু থেকে যদি একটা ভাবনাহীন জীবন আমাদের থাকতো। প্রথম প্রথম খুব নার্ভাস লাগতো। কোনো কাজ নেই, হসপিটাল ডিউটি নেই, দোকানে বসতে হবে না, কীভাবে এত বড় একটা দিন আমরা পার করব। মনে হতো মেঝে থেকে কয়েক ইঞ্চি উপর দিয়ে ভেসে বেড়াচ্ছি, পা মাটি ছুঁইতে চাইতো না। বাস্তবে মনে হতো না নতুন জীবনটাকে। ভয় লাগতো কখন আবার নতুন করে কোনো ঝামেলা শুরু হয়ে যায়। সুখে থাকতে ভূতে কিলাই, বললাম আমি। মিদরিও হাসলো, বলল, তোমাকে তো বলাই হয়নি, আমার বোন একটা নতুন দোকান দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, সে আর তার এক বন্ধু মিলে একটা ছোটোখাটো দোকান দিয়েছে। 3 দিন আমার বোন দোকানটায় বসে, আর বাকি 4 দিন তার বন্ধু বসে দোকানটায়। তোমার নতুন জীবনটা কেমন কাটছে? আমি তাকে আমার বাড়ির বর্ণনা দিলাম, বাগান, বিড়াল আর আমার বাড়িওয়ালার প্রতি ঘটনাটাকে তাকে বিস্তারিত বললাম। এটাও জানালাম আমার বাসায় এখন একটা মোটর সাইকেল আর গিটার আছে। বাহ, দারুণ তো! তুমি তো তাহলে রীতিমতো জমিয়ে ফেলেছ, মিদরি বলল। চেষ্টা করে যাচ্ছি, এই আর কি, বললাম তাকে। তুমি কিন্তু একটা জিনিস আমার কাছ থেকে লুকাচ্ছ। কি জিনিস? আমাকে যতটা বোকা ভাবো আমি ততটা বোকা না, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি অনেক চালাক। এখন বলো আমি কি লুকাচ্ছি তোমার কাছ থেকে। তুমি যে সোয়েটারটা পরে আছো এটা তোমার গার্লফ্রেন্ড দিয়েছে, ঠিক না বলো? একটু ধাক্কা মতো খেলাম। চট করে আমার ওয়াইন রঙের সোয়েটার দিকে তাকালাম। বললাম, তুমি কি করে জানলে? আমি জানতাম, এখন জানলাম। আন্দাজে একটা ঢিল ছুঁড়েছি। মিদরি বলল, কিন্তু আমি এটা বুঝতে পারছি তোমার মধ্যে কোনো একটা সমস্যা আছে, বড় ধরনের সমস্যা। তুমি বদলে গেছো। এখন আমাকে খুলে বলো তো তোমার সমস্যাটা আসলে কি? ঠিক বলতে পারবো না, কোনো কিছুতে কোনো উৎসাহ পাই না আমি। একটা জিনিস মনে রাখবে, তাহলে আর কোনো কিছুতেই তোমার সমস্যা হবে না। কি জিনিস? সবসময় মনে রাখবে যে জীবনটা হলো একটা বিস্কুটের কৌটা। বিস্কুটের কৌটা? হুম। মানে কি? কোথায় জীবন আর কোথায় বিস্কুটের কৌটা? দুটো জিনিস কি করে এক হলো? বিস্কুটের কৌটায় কি হয় বলো তো? অনেক প্রকারের বিস্কুট সাজানো থাকে। কোনোটা চারকোনা, কোনোটা গোল, আবার কোনোটা কিসমিস থাকে। কিছু বিস্কুট তোমার খেতে ভালো লাগবে আর কিছু লাগবে না। তুমি কি করো তখন? যেগুলো ভালো লাগে সেগুলো তুমি তুলে খেতে শুরু করো। এভাবে প্রতিদিন খাও। আর যেগুলো ভালো লাগে না সেগুলো কৌটার মধ্যেই পড়ে থাকে। জীবনের যেসব জিনিস খারাপ সেগুলোকে পড়ে থাকতে দাও। ওগুলা নিয়ে ভেবো না, ভালোগুলোকে কপাকপ করে গিলে ফেলো। তুমি তো একজন মহান দার্শনিক মনে হচ্ছে। এটা শিখেছি আমার অভিজ্ঞতা থেকে। তুমি একজন মহান অভিজ্ঞ দার্শনিক তাহলে। আমরা যখন কফি খাচ্ছিলাম তখন দুটো মেয়ে আমাদের কাছে এলো। মিদরি তাদের আগে থেকে চেনে, সম্ভবত মিড স্কুলের বন্ধু। ওরা নিজেদের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আলোচনা শুরু করলো। কমন কোর্সগুলো খুঁজলো। পৃথিবীর তাবৎ জিনিস নিয়ে কথা বলে ফেললো। জার্মান কোর্সে কী গ্রেড পেয়েছো? ইজুমির সঙ্গে হিমির ক্যাম্পাসের মধ্যে হেব্বি গ্যাঞ্জাম হয়েছে, শুনেছ? তোমার জুতোটা তো দারুণ, কোথা থেকে কিনেছো? কী সুন্দর কানের দুল, আমিও একটা কিনবো। এসব কথা অর্ধেক শুনলাম, অর্ধেক শুনলাম না। বিস্কুটের মতো কৌটার নিচে পড়ে থাকলো। কফি খেতে খেতে দোকানের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। জানালার পাশে ছোট একটা গ্লাসে ফুল রাখা আছে। বাইরের ক্যাম্পাসের সাধারণ দৃশ্য। নতুন বছরে একগাদা নতুন ছেলেমেয়ে হাত ভর্তি বই নিয়ে ছোটাছুটি করছে। আমি তাদের দেখে একটু হারিয়ে গেলাম। নাওকর কথা ভাবলাম। ও এবছর স্কুল ফিরতে পারলো না। মেয়ে দুটো তাদের টেবিলে ফিরে গেল। মিদরি আর আমি রাস্তায় হাঁটতে বের হলাম। কিছু পুরনো বইয়ের দোকানে গেলাম। একটা বই কিনলাম আর একটা কফি শপে গিয়ে আরেক দফা কফি খেয়ে নিলাম। একটা গেম সেন্টারের কাছে গিয়ে মিদরি বলল, পিনবল খেলবে? পার্কের বেঞ্চে বসে অনেকক্ষণ ধরে কথা বললাম, কিংবা বলা যায় মিদরি কথা বলল আর আমি তাল দিতে লাগলাম। যখন সে বলল তার পিপাসা লেগেছে, আমি একটা ক্যান্ডি স্টোর থেকে দৌড়ে দুটো কোলা নিয়ে এলাম।
ফিরে এসে দেখি একটা কাগজে বল পয়েন্ট কলম দিয়ে কী যেন হাবিজাবি লিখছে সে। কী লিখছো জানতে চাইলাম। কিছু না বলে একটা কাগজে একটু নিজের দিকে টেনে নিল। 3:30 বাজলে সে বলল, আমাকে এখন যেতে হবে, আমার বোনের সঙ্গে একটু কাজ আছে। আমরা সাবস্টেশন পর্যন্ত হাঁটলাম, তারপর দুজন দুদিকে ট্রেন ধরলাম। যাওয়ার আগে মিদরি তার কাগজটা 4 ভাঁজ করে আমার কোটের পকেটে ভরে দিল, বলল, বাসায় গিয়ে পড়বে কিন্তু এটা। ট্রেনে বসে আমি কোটের পকেট থেকে কাগজটা খুলে পড়তে শুরু করলাম। কাগজে লেখা ছিল, তুমি যখন ড্রিঙ্ক কিনতে গেছো তখন আমি তোমাকে এই চিঠিটা লিখতে বসেছি। এই প্রথম কাউকে চিঠি লিখলাম যে কিনা আমার সঙ্গে একই বেঞ্চে আমার পাশেই বসে আছে। কিন্তু একবারের জন্য মনে হচ্ছিল না তুমি আমার কাছে আছো, মনে হচ্ছিল তুমি অনেক দূরে কোথাও হারিয়ে গেছো। তাই মনে হলো একটা চিঠি লিখি, তোমার মনের ভেতরে ঢোকার চেষ্টা করি একটু। তুমি কি জানো, তুমি আজ অনেক বড় একটা অন্যায় করেছো। তুমি খেয়ালই করোনি যে আমার চুলের স্টাইলটা আমি চেঞ্জ করেছি। সত্যি করে বলো, খেয়াল করেছো? আমি এর পেছনে অনেক সময় নষ্ট করেছি, চুল বেড়ে ওঠার জন্য অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত গত সপ্তাহে পার্লারে গিয়ে চুলটাকে এমনভাবে সাইজ করেছি যেন ওটাকে মেয়েলি বলা যায়। আমি তোমার সামনে একটা মেয়ে হিসাবে আসতে চেয়েছি, অথচ তুমি একটাবারও আমাকে তাকিয়েও দেখলে না। আমাকে দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে সে বিচারে আমি গেলাম না। আমি অন্তত এটুকু আশা করেছিলাম আমাকে দেখে তুমি পরিবর্তনটুকুও ধরতে পারবে, কিন্তু তুমি খেয়ালই করলে না। তোমার কি মনে হয় না ব্যাপারটা খারাপ করেছো? আমি বাজি ধরে কথা বলতে পারি। আমি আজ কী জামা পরেছিলাম তুমি বলতে পারবে না। তুমি হয়তোবা ভুলে যাও মধ্যে মধ্যে যে আমি একজন মেয়ে। আমারও ইচ্ছা করে তুমি আমার দিকে ভালো করে একটু তাকাবে। বেশি কিছু তো চাইনি আমি। চেয়েছিলাম তুমি আমার চুলে হাত দিয়ে বলবে, বাহ মিদরি, তোমার চুলের স্টাইলটা তো হেভি হয়েছে, তোমাকে খুব কিউট লাগছে। শুধু এটুকু বললেই তোমার সব অপরাধ আমি মাফ করে দিতাম। তুমি আজ সারাদিন আমার পাশে বসে থেকে অনেক কিছু নিয়ে ভেবেছো, এটা আমি ভুলে যেতাম। সেজন্য তোমাকে আমি একটা মিথ্যা বলেছি। বোনের সঙ্গে আমার মোটেও কোনো কাজ নেই। আমার প্ল্যান ছিল তোমার সঙ্গে আমি তোমার বাসায় যাব, সেখানে রাতে থাকব। সঙ্গে করে বাসায় পরার পায়জামাটাও নিয়ে এসেছিলাম আমি। সত্যি বলছি, আমার ব্যাগে পায়জামা টুদরা সবই আছে এখনও। আমি একটা মহাবেকুব, তাই না? তুমি আমাকে নতুন বাসা দেখতে যেতে বলনি, অথচ আমি থাকার জন্য জামা কাপড় নিয়ে হাজির হয়ে গেছি। যাই হোক, আমি বুঝতে পারছি তুমি বোধহয় একা থাকতে চাইছো, সুতরাং আমি তোমাকে একা থাকতেই দিচ্ছি। যা খুশি করো, বসে বসে তোমার প্রেমিকার কথা ভাবো। আমি কে? আমি যদি চাই আমার কথা ভাবো, সেটা তো তুমি ভাববে না কখনো। তুমি ভাববে এমন কারোর কথা যার কারণে তোমার ওজন কমে যাবে। তুমি কিন্তু আমাকে ভুল বোঝো না, আমি তোমার উপর রেগে নেই। আমার শুধু মনটা ভীষণ খারাপ হয়েছে। আমার যখন খুব বাজে অবস্থা, অনেক সমস্যা চলছিল, তখন তুমি আমার জন্য কত কিছু করেছো। আর এখন আমি বুঝতে পারছি তোমার দিন খারাপ যাচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। তুমি নিজের ছোট পৃথিবীতে নিজেকে বন্দি করে ফেলেছো। আমি তোমার দরজায় টোকা দিলাম, কিন্তু তুমি দরজাটা খুললে না। দুটো কোলা হাতে তুমি এখন ফিরে আসছো, চিন্তায় মগ্ন হয়ে হাঁটছো। তুমি কিছু একটা ভাবছো, এই এসে পাশে বসলে। আমি আবারও ভেবেছিলাম তুমি তোমার ভুল বুঝতে পারবে, কিন্তু না, তুমি বসে বসে কোলা গিলছো। এই ফালতু জিনিসটা মানুষ কি করে এত মনোযোগ দিয়ে খায়? শেষবারের মতো ভেবেছিলাম তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলবে, বাহ, তোমার চুলের স্টাইলটা তো দারুণ হয়েছে। তুমি যদি একবার বলতে, আমি এই চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতাম। বলতাম, চলো তোমার বাসায় যাই, আমি তোমাকে আজ রান্না করে খাওয়াবো, তারপর জড়াজড়ি করে আমরা ঘুমোতে যাব। কিন্তু তুমি কিছুই বললে না, লোহার মতো শক্ত হয়ে বসে থাকলে। গুড বাই। পুনশ্চ, দয়া করে ক্লাসে দেখা হলে আমার সঙ্গে কথা বলার কোনো চেষ্টা করো না। তোমাকে আমি কঠিন শাস্তি দিতে চাই। আমি পরের স্টেশনে নেমে গেলাম। মিদরির অ্যাপার্টমেন্টে ফোন করলাম, কিন্তু কেউ ফোন ধরল না। কি করব ভেবে পেলাম না। আশেপাশে ঘোরাঘুরি করলাম, অবশেষে একটা কাজ আবিষ্কার করলাম। নানা ধরনের বড় দোকান আর রেস্টুরেন্টে পার্ট টাইম চাকরি খুঁজতে শুরু করলাম আমি। শনিবার আর রোববার এই দুটো দিন আমি পুরো ফ্রি। সোম, বুধ আর বৃহস্পতিবার বিকেল 5টার পর কাজ করতে পারবো। আমার সময়ের সঙ্গে মিলিয়ে কাজ পাওয়াটা বেশ কঠিন। একটা পর্যায়ে হাল ছেড়ে দিয়ে বাসায় ফিরে এলাম। ডিনারের জন্য বাজার করতে গিয়ে মিদরিকে আবার ফোন করলাম। তার বোন বলল সে বাসায় ফেরেনি, তার কোনো ধারণা নেই সে কখন ফিরতে পারে। তাকে ধন্যবাদ দিয়ে ফোনটা রেখে দিলাম। খাওয়ার পর মিদরিকে চিঠি লেখার চেষ্টা করলাম। কিছুক্ষণ লেখার পর খেয়াল করলাম আমি বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা অজুহাত তৈরি করেছি। নিজের পক্ষে আজব সব যুক্তি দাঁড় করাচ্ছি। চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম।
নতুন করে লিখতে শুরু করলাম, তবে এবার মিদুরিকে নয়, নাওকোকে। পরদিন আমি কিচিজোজি স্টেশনের কাছে একটা কাজ জোগাড় করে ফেললাম। শনিবার আর রোববার এই 2 দিন আসতে হবে। একটা ছোট ধরনের ইতালিয়ান রেস্টুরেন্টে ওয়েটারের কাজ। ম্যানেজার আমাকে বলল, আমি যদি 3 মাস ঠিকঠাক কাজ করি আমার বেতন বাড়িয়ে দেবে। আমাকে পরবর্তী শনিবার থেকেই কাজ শুরু করতে বলল। শিনজুকুর রেকর্ড স্টোরের ম্যানেজারের তুলনায় এই ম্যানেজার রীতিমতো ভদ্রলোক। সোমবার, বুধবার আর বৃহস্পতিবারেও কাজের সুযোগ থাকবে আমার জন্য। রাতের শিফটে প্রায় কেউ না কেউ ছুটি নেয়, তখন আমি সে জায়গায় কাজ করতে পারবো। কাজটা আমার বেশ পছন্দ হলো। মিদোরির অ্যাপার্টমেন্টে সারাদিন আরও বেশ কবার ফোন দিলাম, কিন্তু প্রতিবারই তার বোন ফোন ধরল। মিদোরি গতকাল রাত থেকে বাসায় ফেরেনি। তাকে খুব চিন্তিত মনে হলো। আমার কাছে জানতে চাইল আমার কোনো ধারণা আছে কিনা যে সে কোথায় যেতে পারে। বুধবার ক্লাসে ঢুকে মিদোরিকে দেখতে পেলাম। একটা সবুজ রঙের সোয়েটার পরে আছে, চোখে কালো সানগ্লাস, একদম শেষের বেঞ্চে বসা। চশমা পরা একটা মেয়ের সঙ্গে খুব কথা বলছে। মেয়েটা চেনা মনে হলো। সম্ভবত আগেরবার যে 2 মেয়ে রেস্টুরেন্টে মিদোরির সঙ্গে কথা বলেছিল তাদেরই কোনো একজন হবে। আমি ওর কাছে গিয়ে বললাম, ক্লাসের পর আমি ওর সঙ্গে কথা বলতে চাই। চশমা পরা মেয়েটা খুবই বিরক্তির সঙ্গে আমার দিকে তাকালো। আমি মিদোরিকে ভালো করে দেখলাম। ওর চুলের স্টাইলটা সত্যি অনেক অন্যরকম ছিল, অনেকখানি মেয়েলি। আমার আরেকজনের সঙ্গে দেখা করার কথা আছে, মিদোরি বলল। আমি বেশি সময় নেব না তোমার, বললাম তাকে। মাত্র 5 মিনিট লাগবে। মিদোরি তার সানগ্লাস সরিয়ে সরু চোখে আমার দিকে তাকালো। মনে হলো অনেক দূরের কোনো এক পরিত্যক্ত বাড়ি দেখছে। বলল, আমি তো বললাম আমার আরেকজনের সঙ্গে কথা আছে। তাছাড়া তুমি কথা বলতে চাচ্ছ, এটাই তো সবচেয়ে জরুরি বিষয় না পৃথিবীতে। আমারও তোমার সঙ্গে কথা বলতে চাইতে হবে। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। সঙ্গে চশমা পরা মেয়েটা বাঁকাভাবে আমার দিকে তাকালো। সে দৃষ্টির একটাই অর্থ হতে পারে, সে তোমার সঙ্গে কথা বলতে চায় না। তুমি শুধু শুধু ছ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? ভাগো এখান থেকে। আমি লেকচার শোনার জন্য প্রথম সারির একদম ডান দিকে সিটে গিয়ে বসলাম। ক্লাস শেষ হতে পেছনে তাকিয়ে দেখি মিদোরি অনেক আগে ক্লাস থেকে উধাও হয়ে গেছে। পুরো এপ্রিল মাসটা আমার খুব একা কাটলো। আমার চারপাশে যেদিকে তাকালাম শুধু সুখী মানুষের চেহারা দেখতে পেলাম। সবাই হাসছে, লোকজন তাদের গা থেকে কোট খুলে আরাম করে রোদ পোহাচ্ছে। একজন আরেকজনের গায়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে, গান গাইছে, কথা বলছে, হাত ধরে আছে। শুধু আমি আমার মতো করে একা ছিলাম। নাওকো, মিদোরি, নাগাসাওয়া সবাই আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমার এমনকি গুড মর্নিং কিংবা দিনটা সুন্দর হোক এমন বলার মতো কোনো মানুষ অবশিষ্ট নেই। স্টর্ম ট্রুপারকে একদিন খুব মিস করলাম। ওর সঙ্গে আর একটা রুমমেট হওয়ার জন্য পুরো জীবন বাজি রাখতে পারতাম। পুরো মাস এভাবে একা একা কাটালাম, নিঃসঙ্গ শেরপার মতো। মাঝে আরও কয়েকবার মিদোরির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। প্রতিবার সে একই উত্তর দিয়েছে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। ওর গলার সুর থেকেই বোঝা যেত ও মন থেকেই বলছে কথাগুলো। এপ্রিল শেষ হয়ে গেল। ভাবলাম কিছু একটা বদলে যাবে। বদলালো, কিন্তু সেটা আমি যেরকম ভেবেছিলাম সেভাবে না। মে মাসটা এপ্রিলের চেয়ে ভয়ঙ্কর ছিল। সন্ধ্যার পর সব কিছু অর্থহীন মনে হতো। সামনের বিশাল রাতটা কিভাবে পার হবে বুঝে উঠতে পারতাম না। সন্ধ্যার মৃদু আলোয় বাতাসে ম্যাগনোলিয়ার হালকা সুবাস পাওয়া যেত। কোনো কারণ ছাড়াই আমার বুকের মধ্যে এক ধরনের ব্যথা বোধ করতাম। চোখ বন্ধ হয়ে আসতো, ঠোঁট কামড়ে পড়ে থাকতাম। এখনই ব্যথা শেষ হবে। একসময় ব্যথা শেষ হতো ঠিকই, কিন্তু অনেক ধীরে, সময় নিয়ে। ব্যথা পুরোপুরি চলে যেত না, পেছনে হালকা একটা অবশ করা অনুভূতি রেখে যেত। সেসব সময় আমি নাওকোকে চিঠি লিখতে বসতাম। ওর কাছে চিঠিতে আমি সবসময় সুন্দর জিনিসগুলোর কথাই লিখতাম। ঘাসের গন্ধ, বসন্তের বাতাস, নতুন কি মুভি দেখেছে সেটা, কোন গানটা ভালো লেগেছে, চাঁদের আলোয় কেমন গিটার বাজালাম, নতুন কোন বই পড়েছি কিনা, এগুলো এগুলো লিখতে আমার বেশ ভালো লাগতো। লেখার পর পড়ে দেখতাম কি কি লিখেছি। চিঠিগুলো পড়ে আমার মনে হতো আমি যে দুনিয়ায় বাস করি সেই দুনিয়াটা অনেক সুন্দর, সেখানে কোনো দুঃখ নেই। এরকম প্রচুর চিঠি আমি লিখেছি, কিন্তু নাওকো বা রেইকো কারোর কাছ থেকে কোনো উত্তর পাইনি। যে রেস্টুরেন্টে কাজ করতাম সেখানে আমার বয়সে একটা ছেলের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেল। আর্ট কলেজের ছেলে। কাজের পর আমরা একসঙ্গে বারে গিয়ে যেতে শুরু করলাম। আমরা পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে কথা বলতাম। সেও ছিল আমার মতোই, প্রচুর বই পড়তো আর গান শুনতে পছন্দ করতো। তাই আমাদের আলোচনা ছিল তো মূলত বই আর রেকর্ড নিয়ে। ছেলেটার নাম ইতো।
বেশ সুন্দর দেখতে, মাথায় চুলগুলো ছোট করে ছাঁটা। আর্ট কলেজের অন্য ছাত্রদের তুলনায় তার জামাকাপড় বেশ পরিপাটি। সে বেশি কথা বলতো না, কিন্তু যেটুকু বলতো খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতো। ফরাসি সাহিত্য পছন্দ করতো সে, বিশেষ করে জর্জ বাতাইয়া আর বয়েস ভিয়ার লেখা। মিউজিকে তার পছন্দ ছিল মোজার্ট আর রাভেল। সেও বোধহয় খুব একা, আমার মতো একজন বন্ধু খুঁজেছিল যার সঙ্গে এগুলো নিয়ে কথা বলা যাবে, এবং সে পেয়েওছে। ইতো একবার আমাকে তার অ্যাপার্টমেন্টে দাওয়াত দিল। তার বাসা খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন ছিল না। ইনোকাসিয়া পার্কের পেছনে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতো সে। রুম ভর্তি পেন্টিংয়ের জিনিসপত্র আর ক্যানভাস। আমি যখন তার আঁকা পেন্টিং দেখতে চাইলাম, সে ভীষণ লজ্জা পেয়ে গেল। কাঠের চুলায় মাছ পুড়িয়ে খেলাম আমরা, সঙ্গে সিভাস রিগাল, ওর বাবার স্টোর থেকে চুরি করে আনা। ইতোর বাড়ি নাগাসাকিতে। সেখানে তার একজন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। জানোই তো মেয়েরা কেমন হয়, বলল সে। 20-21 বছর বয়স হয়ে গেলেই তাদের মাথায় বিয়ের ভূত চেপে বসে, বাস্তব জীবন নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেয়। আর তখন তাদের কাছে প্রেম ভালোবাসা ব্যাপারটা পানসে হয়ে যায়। যখন আমি তার সঙ্গে দেখা করতে যাই সেক্সের পর, সে বলে, পাশ করার পর তোমার প্ল্যান কি? আসলেই, পাশ করার পর তোমার প্ল্যান কি আমিও জানতে চাই, বললাম তাকে। প্ল্যান আর কি, প্ল্যান করে কি শিল্প হয় বলো? আমি পড়াশোনা করছি অয়েল পেন্টিংয়ে। এটা এমন একটা জিনিস যেটা কেউ খেয়ে পরে বেঁচে থাকার জন্য করে না, মনের জন্য করে। আমার মনের জন্য করতে করতে একসময় তার নাম ফাটতে শুরু করবে। হয়তো কারো এতে খুব কম সময় লাগে, কারো অনেক সময়, কারো হয়তো সারা জীবন কেটে যায়। সে বিখ্যাত হতে পারে না। আসলে এটা কি কেউ বিখ্যাত হওয়ার জন্য করেও না, আসলে মনের জন্য করে, পুরোপুরি পিওরলি মনের জন্য করে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার গার্লফ্রেন্ড আসলে কি বলতে চায়? আমি তো পেন্টার হওয়ার সঙ্গে তোমার বিয়ের কোনো বিরোধ দেখি না। তার ইচ্ছা করে আমি টোকিও থেকে পাশ করে নাগাসাকিতে ফেরত যাব, আর সেখানকার কোনো স্কুলে আর্ট টিচারের চাকরি নিব। সে নিজে হবে ইংরেজির টিচার, আর আমি আর্ট টিচার। আমরা দুজনে সেখানে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করব এবং বছর বছর বাচ্চা ফোটাবো। একটা নিরাপদ জীবনের গ্যারান্টি চাই সে। কিন্তু তুমি সেটা করতে চাও না কেন? আর তুমি সেটা করতে চাও না, এটাই তো। পৃথিবীতে কোনো পাগল আছে যে নিজে ছবি আঁকতে জানে অথচ আর্ট টিচার হতে চায়? আমি সারা জীবন ওই মিড স্কুলের বান্দরগুলোকে ছবি আঁকা শেখাবো? নিজের জন্য ছবি আঁকবো না? এটা কোনো কথা? তাহলে আমি আর্ট কলেজে পড়ছি কিসের জন্য? তাহলে তো মনে হয় তোমাদের দুজনের সম্পর্কটা ভেঙে দেওয়া উচিত। দুজনের জন্য সেটাই ভালো হবে। অবশ্য সেটা আমার করা উচিত, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কথাটা কিভাবে তাকে বলবো। সে আমার সঙ্গে সারা জীবন কাটানোর প্ল্যান করে বসে আছে। এখন আমি তাকে কিভাবে গিয়ে বলি, শোনো, তোমার সঙ্গে আমি ব্রেকআপ করছি, কারণ আমি আর্টের টিচার হতে পারবো না। আমরা বরফ ছাড়া সিভাস খেলাম। শশায় একটা কামড় দিলাম, কচকচ করে শব্দ হলো। সঙ্গে সঙ্গে মিদরির বাবার কথা মনে পড়ে গেল। মাথার মধ্যে সবকিছু কেমন জানি জট পাকিয়ে গেল। ইদানিং মিদরির কথা সবসময় মনে পড়ছে। মেয়েটা যে কখন আমার জীবনে এতটা জায়গা দখল করে ফেলেছে বুঝতেই পারিনি আমি। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? ইতো জানতে চাইল। আছে, বলে একটু থাকলাম, তারপর বললাম, কিন্তু তার সঙ্গে আমি এখন থাকতে পারছি না। কিন্তু তোমরা তো একজন আরেকজনকে বুঝতে পারো, তাই না? সে তো তোমার উপর জোর করে কিছু চাপিয়ে দেয় না। না, দেয় না। সত্যি কথা বলতে আমি অনেক চাপ নিতে চাই, কিন্তু সে দেয় না। এটাই আমার সমস্যা। এরপর ইতো মোজার্ট নিয়ে কথা বলা শুরু করলো। সে যখন কথা বলছিল মনে হচ্ছিল সে মোজার্টের ভেতরে বাইরে পুরোটাই জানে। একজন গ্রামের ছেলে যেমন করে পাহাড়ের রাস্তা চেনে, তেমন করে সে মোজার্টকে চেনে। ওর বাবা মিউজিক খুব পছন্দ করতেন, তাই একদম ছোট থেকেই সে মিউজিক শুনে শুনে বড় হয়েছে। আমরা ইনোকাসিরা পার্কের উপর ঝুলে থাকা বাঁকা চাঁদ দেখতে দেখতে সিভাসের বোতলটা খালি করলাম। একদম শেষ বিন্দু পর্যন্ত খেলাম। অসাধারণ হুইস্কি, মোজার্টের মতো, নিজের মনেই বললাম। রাত 9টার দিকে ইতোর বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসায় ফেরার পথে একটা ফোন বুথ দেখলাম এবং ফোন করলাম। আমাকে অবাক করে দিয়ে মিদরি ফোনটা ধরলো। আমি আশাই করিনি যে মিদরি ফোনটা ধরতে পারে। আমি হ্যালো বলতেই সে বলল, সরি, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে চাই না।
আমি সেটা জানি, কিন্তু আমি চাই না আমাদের সম্পর্কটা এভাবে শেষ হয়ে যাক। দেখো মিদরি, আমার কোনো বন্ধু নেই। তুমি হলে এমন একজন যার সঙ্গে কথা বলতে পারতাম আমি। তোমার সঙ্গে এভাবে করে আড়ি দিয়ে থাকা আমার জন্য খুবই কষ্টকর। আচ্ছা ঠিক আছে, তুমি এইটুকু অন্তত আমাকে বলো, আমি তোমার সঙ্গে কবে কথা বলতে পারবো? যখন আমার মনে হবে তখন, সে বলল। কেমন আছো তুমি? ভালো। কথাটা বলেই ফোন কেটে দিল সে। মে মাসের মাঝামাঝি রেইকোর চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, তুমি খুব লক্ষ্মী একটা ছেলে, নিয়ম করে চিঠি লেখো, তোমাকে এর জন্য মেডেল দিতে হবে। নাওকো তোমার চিঠি পড়তে খুব ভালোবাসে, আমিও। আমি পড়ি বলে তুমি রাগ করো না আবার। খুবই সরি যে অনেকদিন তোমার চিঠির উত্তর দিতে পারিনি। সত্যি বলতে কি কী লিখবো সেটাই বুঝতে পারছিলাম না। দেওয়ার মতো ভালো কোনো খবর আমার কাছে নাই। নাওকোর অবস্থা ভালো না। ভালো না বলতে যতটা হালকা শোনায় ঠিক ততটা হালকাও না, খারাপই বলা যায় অবস্থা। নাওকোর মা এসেছেন কোবে থেকে। আমি নাওকো, নাওকোর মা আর ডাক্তার, এই চারজন মিলে অনেকক্ষণ আলোচনা করেছি এবং সবাই একমত হয়েছি যে নাওকোকে কোনো সত্যিকারের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। তারপর ওর অবস্থার যদি কোনো উন্নতি হয়, সে বিশেষ বিবেচনায় এখানে আবার ফিরে আসতে পারবে। পুরোটাই নির্ভর করে তার উন্নতির উপর। কিন্তু নাওকো এখানেই থাকতে চায়, এখানে থেকে সে ভালো হওয়ার চেষ্টা করতে চায়। আমিও চাই ও থাকুক, কিন্তু বাস্তবতা হলো ওর সঠিক চিকিৎসা দরকার। এখানে ওকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। মাঝে মধ্যে সে ভয়াবহ অস্থির হয়ে পড়ছে। তখন তাকে চোখের চোখে রাখা খুবই মুশকিল হয়ে যায়। ওর ফ্যামিলিতে সুইসাইড হিস্ট্রি আছে, তুমি তো জানোই। কখন কি করে বসবে কে জানে। আমার খুব ভয় হয় জানো। চারপাশেও যখন বিভিন্ন কণ্ঠ শুনতে পাই, তখন একদম ঝিম মেরে বসে থাকে, কোনো কথা বলে না। আমি মনে করি নাকোর জন্য ভালো হবে কোনো একটা সত্যিকারের মেন্টাল হাসপাতালে গিয়ে থেরাপি নেওয়া। কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু এখন আর আমাদের এখানে ওর ভালো হওয়ার সম্ভাবনা দেখি না। তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, এরকম সময় ধৈর্য ধরা খুবই জরুরি। সাহস হারানো চলবে না। জুড়িয়ে যাওয়া সুতো একটা একটু করে ছাড়ানোর চেষ্টা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ধরো তুমি গভীর অন্ধকারে একটা জায়গার মধ্যে গিয়ে পড়লে, তোমাকে প্রথমেই যা করতে হবে তা হলো চুপচাপ বসে থেকে অন্ধকারের সঙ্গে চোখটা মানিয়ে নেওয়া। এই চিঠিটা যখন তুমি হাতে পাবে, ততদিন নাউকোকে অন্য একটা হাসপাতালে সরিয়ে নেওয়ার কথা। আমি নতুন হাসপাতালের ঠিকানাটা তোমাকে পাঠাচ্ছি। নাউকোকে ওখানে চিঠি লেখো। তারা আমাকে নাউকোর খবর নিয়মিত জানাবে। আমি নতুন কিছু জানলেই তোমাকে চিঠি লিখব। আশা করছি ভালো খবর দিতে পারবো। আমি জানি পুরো ব্যাপারটা তোমার জন্য দিনকে দিন কঠিন হয়ে পড়ছে, কিন্তু জানোই তো, পৃথিবী হচ্ছে এমন একটা জায়গা যেখানে আশা হারালে চলে না। এক বুক আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। এখানে নাওকো না থাকলেও আমি আছি। আমাকে মাঝে মধ্যে চিঠি দিও। তোমার চিঠি পড়তে পড়তেই চিঠি পড়ার একটা বদভ্যাস হয়ে গেছে। গুড বাই। আমি সে বসন্তে লাখখানেক চিঠি লিখে ফেললাম। প্রতি সপ্তাহে নাওকোকে একবার, নাওকোর খবর নিতে রেকোকে অনেকবার লিখতাম। আর লিখলাম আমার ভাল্লুকের বাচ্চা মিদরিকে। ক্লাসে বসে লিখলাম, বাসায় সিগালকে কোলে নিয়ে ডেস্কে বসে লিখলাম, কাজ ফাঁকি দিয়ে ইতালিয়ান রেস্টুরেন্টেও লিখলাম কয়েকটা। কাগজে খসখস করে লিখে চলছি আমি। সেটাই ছিল সে বসন্তের সবচেয়ে স্বাভাবিক দৃশ্য। যেন চিঠি লেখাটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। এভাবে করেই আমার ভাঙা জীবনটা একদিন জোড়া লেগে যাবে। মিদরিকে বললাম বললাম বলতে চিঠিতে বললাম যে, তুমি আমার সঙ্গে এমন করছো কেন? পুরো এপ্রিল আর মে 2টো মাস আমার সঙ্গে কথা বললে না, কেন এমন করলে? আমি কখনো বুঝিনি বসন্তকাল এতটা একা আর কষ্টদায়ক হতে পারে। এরকম একটা বসন্তের চেয়ে টানা 3টা ফেব্রুয়ারিই ভালো। আমি জানি অনেক দেরি হয়ে গেছে বলতে, তারপরও বলছি, তোমার চুলের নতুন স্টাইলে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে তুমি দোকানে সাজিয়ে রাখা একটা পুতুল। আমি এখন একটা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করছি, ওয়েটারের কাজ। বাবুর্চি আমাকে দারুণ স্প্যাগেটি রান্না শিখিয়েছে। তোমাকে রান্না করায় খাওয়াতে চাই। কবে খাবে বলো? প্রতিদিন ক্লাসে গেলাম। রেস্টুরেন্টে যেদিন কাজ থাকতো কাজ করলাম। ইতোর সঙ্গে মিউজিক আর বই নিয়ে আলাপ করলাম। বরিস ভিয়ার বই ধার নিলাম। সিগালের সঙ্গে খেলা করলাম। স্প্যাগেটি রান্না করলাম। বাগানে পানি দিলাম। মাস্টারবেট করলাম। সিনেমা হলে গিয়ে অনেকগুলো বস্তা পচা মুভিও দেখে ফেললাম। আর চিঠি লিখে গেলাম মাইলের পর মাইল। জুন মাসের মাঝামাঝি গিয়ে মিদুরি আমার সঙ্গে আবার কথা বলতে শুরু করলো। 2 মাস ধরে আমাদের মধ্যে একবার ফোনে কথা হয়েছিল। একদিন লেকচার শেষে মিদুরি আমার পাশে এসে বসলো।
হাতের ওপর গাল রেখে বসে থাকলো, কিছু বলল না সে। বাইরে বৃষ্টি হচ্ছিল। বর্ষাকালে যেরকম অঝোর ধারায় ঝরে সেরকম ঝরছিল। কোনো বাতাস নেই, শুধু ঝরঝর করে বৃষ্টি পড়ছিল। ক্লাসের সবাই বেরিয়ে গেল, কিন্তু সে গালে হাত দিয়ে বসে রইল, কোনো কথা বলল না। জিন্সের পকেট থেকে একটা মার্লবোরো সিগারেট বের করে ঠোঁটে ঝোলালো আর আমার হাতে ম্যাচ দিল। আমি একটা ম্যাচ জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিলাম। আমার মুখের ওপর ধোঁয়া ছেড়ে বলল, আমার চুলের স্টাইল তোমার পছন্দ হয়? হয়, আমি উত্তর দিলাম। কতটা পছন্দ? অনেক। কতটা অনেক? দাড়িপাল্লা দিয়ে মেপে বলো। তোমার চুলগুলো ঠিক এতটাই সুন্দর যে বনের সব সিডার গাছ তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে। সত্যি? সত্যি। সে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার ডান হাতটা বাড়িয়ে দিল। আমি হাতটা ধরলাম। তাকে দেখে মনে হলো আমার সঙ্গে সব ঠিকঠাক হয়ে যাওয়ায় সে আমার চেয়েও বেশি খুশি হয়েছে। মেঝেতে ছাই ফেলে উঠে দাঁড়িয়ে বলল সে, চলো কিছু খাই, ক্ষুধায় একদম মরে যাচ্ছি। কোথায় খেতে যাও? জানতে চাইলাম আমি। নিহনবাসীতে। সেখানে তাকাশিমিয়া বলে একটা ডিপার্টমেন্ট স্টোর আছে। ওটার বেসমেন্টে একটা ঘরোয়া ধরনের রেস্টুরেন্ট আছে, খুবই জঘন্য খাবার, সেখানে খাবো। এত জায়গা থাকতে ওখানে কেন খাবে? মাঝে মধ্যে ওখানে খেতে আমার ভালো লাগে। আর তুমি এত প্রশ্ন করছো কেন? আমি হেসে দু চারটা কথা বলেছি বলে ভেবো না আমার রাগ পড়ে গেছে। আমি এখনও কিন্তু রেগে আছি তোমার উপর। আমি যেখানে যাব আমার সঙ্গে যাবে, আজাইরে কথা বলার কোনো চেষ্টা করবে না। সুতরাং দুপুরে একটা নাগাদ আমরা নিহনবাসীতে গেলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে পুরো জায়গাটা খালি, কাস্টমার নেই বললেই চলে। বাতাসে বৃষ্টির গন্ধ লেগে আছে। সব কর্মী ঝাড়া গা হাত পা, কোনো কাজ নেই, চুপচাপ বসে আছে। আমরা সোজা বেসমেন্টে নেমে গেলাম। অনেকক্ষণ বাছাবাছির পর ভাত, গ্রিল করা মাছ, আচার, টেম্পুরা আর চিকেন অর্ডার করলাম। শেষ কবে এরকম রেস্টুরেন্টে লাঞ্চ করেছি মনে পড়ছে না, বললাম আমি। আমি প্রায় করি, আমার এরকম করতে ভালো লাগে, মিদরি বলল। এরকম করলে মনে হয় একটা কাজের কাজ করছি। সম্ভবত ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার বাবা মা আমাকে কখনো ডিপার্টমেন্ট স্টোরে নিয়ে যেত না, তাই বড়বেলায় আমি সব ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার বাবা মা ঠিক উল্টো, তারা ডিপার্টমেন্ট স্টোর বলতে পাগল ছিল। আমি প্রায় তাদের সঙ্গে যেতাম। আসলে আমি সবসময় তাদের সঙ্গে সঙ্গেই ঘুরতাম। তোমার কি ভাগ্য! কিন্তু আমি ডিপার্টমেন্ট স্টোরে যেতে পছন্দ করতাম না। তুমি গাধা, তুমি আসলে গাধা না, তুমি একটা ভাগ্যবান গাধা। ডিপার্টমেন্ট স্টোরে যেতে পছন্দ না করলে একটা মানুষ গাধা হয়ে যাবে? তুমি আসলেই গাধা। আমি ডিপার্টমেন্টে স্টোরে যাওয়ার ব্যাপারে ভাগ্যবান বলিনি তোমাকে। ভাগ্যবান বলেছি কারণ তোমার বাবা মা তোমার সব জায়গায় সঙ্গে করে নিয়ে যেতেন। আমাকে না নিয়ে তাদের কোনো উপায়ও ছিল না। আমি তাদের একমাত্র ছেলে ছিলাম। কার কাছে রেখে যাবে তিনি আমাদের? আমি যখন ছোট ছিলাম আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি একা একা টোকিওর সবগুলো ডিপার্টমেন্ট স্টোরে যাব। ইচ্ছা মতো যা মন চাই তাই কিনবো, যা খেতে ইচ্ছা করে তাই খাবো। কত ছোট ছোট স্বপ্ন দেখতাম। এরকম জায়গায় বসে একা একা ভাত খাওয়ার মধ্যে কোনো মজা আছে বলো? খাবারটাও যদি মজা হতো, দুনিয়ার সবচেয়ে জঘন্য খাবার। তবু আমি মাঝে মাঝে আসি এখানে। আমিও আসবো তোমার সঙ্গে। তুমি যখন বলবে তখনই আসবো আমি। শুধু দয়া করে আমাকে নতুন কোনো শাস্তি দেবে না। গত 2 মাস আমার খুব খারাপ গেছে, একদম একা কাটিয়েছি তোমাকে ছাড়া। সেটা আমি জানি, তুমি চিঠিতে লিখেছ সে কথা, মিদরি বলল। কিন্তু আমি এখন খাওয়া দাওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আমরা আমাদের লাঞ্চ বক্স খুললাম, আলাদা আলাদা খোপ খোপ করে রাখা জায়গাগুলোর সব কিছু আইটেমে শেষ করলাম। লাঞ্চের পর সিগারেট ধরে মিদরি উঠে দাঁড়ালো। এখন কোথায় যাবে জানতে চাইলাম আমি। অবশ্যই ছাদে। ছাদে? অবশ্যই। কেন ছাদে যেতে হবে জানতে চাইল মন, কিন্তু প্রশ্ন করতে সাহস পেলাম না তাকে। ছাদে বাচ্চারা খেলার অনেকগুলো রাইড আছে, সঙ্গে টিকিট কাউন্টার, কিন্তু সেগুলোর শাটার নামানো। বৃষ্টির কারণে ছাদে কেউ ছিল না। আমরা ছাতা মাথায় দিয়ে ভেজা কাঠের ঘোড়া, গার্ডেন চেয়ার আর স্টলগুলোর মধ্যে দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলাম। এক ডিপার্টমেন্ট স্টোরের চারপাশটা বেশ ফাঁকা। ছাদ থেকে দেখে অবাক লাগলো খুব। এই ডিপার্টমেন্ট স্টোরেরটা হলো টোকিও শহরের মাঝখানে, এবং এটা এত বড় একটা ফাঁকা জায়গা পড়ে আছে এটা আমি ভাবতেও পারিনি।
এক কোণায় একটা টেলিস্কোপ রাখা আছে, দর্শনের বিনিময়ে টোকিও শহর দেখার ব্যবস্থা। সেটা দিয়ে মিদরি দেখতে চাইল। আমি একটা কয়েন ঢুকিয়ে ওর মাথায় ছাতা ধরলাম। টেলিস্কোপে চোখ রেখে সে চারপাশটা দেখতে লাগলো। এরপর আমি আর মিদরি একটা প্ল্যাটফর্মের মতো জায়গায় পাশাপাশি বসে বৃষ্টি দেখতে লাগলাম। তোমার কি বলবার আছে, এবার বলো ফেলো, মিদরি বলল। আমি জানি তুমি আমাকে কিছু কথা বলতে চাও, সেটা চটপট বলে ফেলো ওয়াতানাবে। বলার নিশ্চয়ই আছে, আমি বললাম, কিন্তু কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। মাথাটা ঠিক কাজ করছে না। মাথার মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলো ওটাকে। তুমি চাইলে এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। আসলে কি বলবো সে ব্যাপারে আমিও ঠিক নিশ্চিত না, কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমাকে ছাড়া আমার আর চলবেই না। যখন তোমার কয়েকটা মাস যখন তোমার দেখা পাচ্ছিলাম না, তখন অসম্ভব কষ্ট পেয়েছি আমি। টোকিওর মতো একটা শহরে কয়েকটা মাস যে আমি টিকেছিলাম, তার কারণ তুমি। তোমাকে যখন আমি 2 মাস আগে হারিয়ে ফেললাম, পুরোটা শহর আমার জন্য খুব কষ্টের একটা জায়গা হয়ে গেল। আচ্ছা, এবার আমার দিকটা একটু দেখো। তোমার কোনো ধারণা আছে তোমাকে ছাড়া আমার কেমন লেগেছিল? না, বললাম আমি। আসলে আমি সেটা ভাবিনি। আমি শুধু ভেবেছি তুমি আমার উপর কতটা রেগে আছো যে দেখাই করতে চাচ্ছ না। তুমি কি সারা জীবন এরকম গাধায় থাকবে? একটু মানুষ হতে পারবে না? অবশ্যই আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি। দেখো ওয়াতানাবে, আমি কিন্তু তোমাকে বলেছি আমি তোমাকে কতটা পছন্দ করি। আমি যখন কাউকে পছন্দ করি, তখন তার জন্য মনের সব দরজা খুলে দেই, আর সে দরজা সহজে বন্ধ করতে পারি না। আমার সম্পর্কে এইটুকু ধারণা নেই তোমার? তা আছে, কিন্তু গাধা, সেজন্যই তো তোমার উপর রেগেছিলাম। আমি তোমাকে উচিত শিক্ষা দিতে চেয়েছি। কতদিন পর আমাদের দেখা হলো, আর তুমি কিনা সারাক্ষণ অন্য এক ছেমড়ির সঙ্গে কথা বলে বসে ভাবলে। আমার দিকে ফিরেও দেখলে না। কেন রাগ করবো না তোমার উপর আমি? আমি সরি। সরি হওয়ার কিছু নাই, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। আমারও অনেক দিন থেকে মনে হচ্ছিল তোমার থেকে কিছুদিন দূরে থাকা উচিত। দূরে থেকে কিছু ব্যাপার নিয়ে পরিষ্কারভাবে ভাবনা চিন্তা করা উচিত। সেই ব্যাপারগুলো কি? আমাদের সম্পর্ক নিয়ে ভেবেছি। আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমি আমার বয়ফ্রেন্ডের চেয়ে তোমাকে সব কিছুতে বেশি প্রেফারেন্স দিতে শুরু করেছিলাম। তোমার সঙ্গে সময় কাটাতে বেশি ভালো লাগতো আমার। এর চেয়ে অদ্ভুত আর কী হতে পারে বলো? আমি তোমাকে এখনও পছন্দ করি, কিন্তু তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল। তোমার সঙ্গে যতক্ষণ থাকি, আমি নিজের ভেতর ফিল করি আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি তোমাকে বিশ্বাস করতে পারি, তোমাকেও পছন্দ করি। তোমাকে কখনো হারাতে চাই না আমি। আমি সোজা আমার বয়ফ্রেন্ডে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বললাম, আর জানতে চাইলাম আমার কী করা উচিত এখন। তুমি তোমার বয়ফ্রেন্ডে গিয়ে আমার কথা সব খুলে বললে? তুমি কি পাগল? আমি কোনো কিছু লুকাতে পারি না, ওই অভ্যাস আমার নেই। আমি তোমার ব্যাপারে সব কিছু খুলে বললাম। তখন সে আমাকে বলল, তোমার সঙ্গে দেখা করা বন্ধ করে দিতে হবে। যদি তোমার সঙ্গে দেখা করি, তাহলে সে ব্রেকআপ করে দিবে। আমার খুব কষ্ট লাগলো। তো তুমি দেখা করলে কেন আবার আমার সঙ্গে? আমি মিদরিকে জিজ্ঞেস করলাম। ওই গাধার বাচ্চাটার সঙ্গে ব্রেকআপ করেছি। মিদরি একটা সিগারেট ধরালো। কেন করলে? বললাম আমি। কেন করলে? চিৎকার করে বলল মিদরি। তুমি পাগল নাকি? তুমি সারা পৃথিবীর সব কিছু বোঝো। ইংরেজির সাবজাংটিভ ক্রিয়াপদ বোঝো, সাইন কোসাইনের মধ্যে পার্থক্য বোঝো, কেমিস্ট্রির প্রতীক সংকেত যোজনী বোঝো, কার্ল মার্কস বোঝো, দাস ক্যাপিটাল বোঝো, আর মানুষের মন বুঝতে পারো না? আমি একটা মেয়ে, আমার নাম মিদরি। আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জন্য আমার বয়ফ্রেন্ডের মুখে লাথি মেরে তোমার সঙ্গে ছাদের মধ্যে বসে আছি আমি। তুমি কি বুঝতে পারছো না কী জন্য বসে আছি? এজন্য তোমাকে প্রশ্ন করতে হবে? ইচ্ছা করছে ছাদ থেকে লাথি মেরে ফেলে দিই তোকে। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কিছুই বের হলো না। আমার বয়ফ্রেন্ড সবগুলো একরকম, চূড়ান্ত লেভেলের গাধা। একটা গাধার মুখে লাথি মেরে এলাম তো পড়লাম আর একটা গাধার ঘাড়ে। সেই মহান গাধা কিছুই বোঝে না, ফিডারে করে দুধু খায়। এই যে শোনেন মহান গাধা, দয়া করে এরকম চেহারা আমার সামনে করবেন না। এরকম বোকা বোকা চেহারা করলে আমি কিন্তু কেঁদে ফেলবো। মিদরি সিগারেটটা পানিতে ছুঁড়ে ফেললো। আমার হাত দুটো ধরে বলল, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো। তোমার ভয় পাওয়ার কিছুই নেই। তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা আমি করি না আর। কিন্তু তুমি তো নিজ থেকে আমাকে অন্তত একটাবার জড়িয়ে ধরতে পারো, তাই না? এই 2 মাস আমার অনেক কষ্ট হয়েছে।
আমি মিদরিকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরলাম। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে আর কখনো হারাতে চাই না, কিন্তু বিশ্বাস করো আমার হাত পা বাঁধা। হাত পা কে বেঁধে রেখেছে? ওই সেমরি? আমি মাথা ঝাঁকিয়ে সায় দিলাম। ওর সঙ্গে তো তুমি শুয়েছ একবার, 1 বছর আগে। এরপর আর দেখা হয়নি ওর সঙ্গে? 2বার দেখা হয়েছে, কিন্তু আমরা কিছু করিনি। কেন করনি? সে করতে দেয়নি? সে কি তোমাকে ভালোবাসে না? সেটা বলা কঠিন, আমি বললাম। ব্যাপারটা অনেক জটিল, সব কিছু খুব বাজেভাবে পেঁচিয়ে আছে। অনেক দিন ধরে এটা নিয়ে আমার মনের মধ্যে হাজারটা সমস্যা তৈরি হয়ে আছে। আমি ঠিক জানি না আমাদের মধ্যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, সেও জানে না। আমি শুধু এইটুকু জানি, একজন মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে তার প্রতি, যেটা আমি কোনোভাবে এড়িয়ে যেতে পারবো না। অন্তত এই মুহূর্তে আমি এরকম অনুভব করছি। সে যদি আমাকে ভালো নাও বাসে, তারপরেও আমি দায়িত্বটা এড়াতে পারবো না। আমি তোমাকে সরাসরি একটা কথা বলি বাতানাবে। মিদুরি আমার ঘাড়ে গাল রেখে বলল, তোমার ভালোবাসা পুরোটাই এক ধরনের হাইপোথিসিস মনে হচ্ছে আমার কাছে। আমার দিকে তাকাও, আমাকে দেখো। আমি একটা জীবন্ত মানুষ, তোমার বুকের সঙ্গে মিশে আছি। আমার সারা শরীর তোমাকে যাচ্ছে। আমি এতটাই জীবন্ত যে তুমি আমাকে শক্ত করে ধরে থরথর করে কাঁপছো। আর আমি তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি যা বলবে তা করার জন্য আমি তৈরি। তুমি যদি বলো, মিদরি তুমি ছাদ থেকে লাফ দাও, আমি লাফিয়ে পড়বো। একটা বারের জন্য ভাববো না। আমার কথাবার্তা একটু পাগলামি মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। আমি দেখতেও খারাপ না। তুমি বলেছো আমি অনেক কিউট। আমার শরীরটাও সুন্দর। তুমি চাইলে দেখতে দিব। আমার বাবা আমাকে একটা ট্রাস্ট ফান্ড দিয়েছে, সেই হিসাবে মোটামুটি 3-4 বছর চলার মতো টাকা আমার কাছে আছে। সুতরাং আমি একেবারে ফেলনা মানুষ না। ওই ছেমরিকে ভালোবাসতে গিয়ে তুমি দিনের পর দিন আমাকে অবহেলা করছো। তুমি যদি আমার সঙ্গে প্রেম না করো, আমার জীবনটা থেমে থাকবে না, হয়তো অন্য কেউ এগিয়ে আসবে। আমার আর একটু সময় প্রয়োজন, বললাম তাকে। চিন্তাভাবনা করার জন্য একটু সময় দাও। আমি খুবই সরি যে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, সময় দেওয়া গেল, কিন্তু তুমি তো আমাকে মন থেকে ভালোবাসো, তাই না? আর তুমি তো আমাকে হারাতে চাও না, এটাও তো ঠিক, ঠিক না বলো? হ্যাঁ ঠিক। মিদুরির মুখে হাসি ফুটে উঠল। বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু যখন সব কিছু ছেড়ে ছুড়ে পুরোপুরি আমার কাছে চলে আসবে, তখন যদি ওই ছেমনির কথা আবার ভেবেছ, আমি তোমার চোখ দুটো তুলে নেব। আমাকে বুকে জড়িয়ে ধরে অন্য কোনো পেতনির কথা মাথায় আনতে পারবে না। কথা পরিষ্কার তো? হ্যাঁ পরিষ্কার। তুমি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারো, কিন্তু যে কোনো কিছু করার আগে একটা জিনিস মাথায় রাখবে, আমাকে কোনোভাবে কষ্ট দেওয়া চলবে না। আমার এক জীবনে আমি ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছি। যেসব কষ্ট আমার পাওনার কথা না, সেগুলো কেন যেন ছুটে ছুটে আমাকে খুঁজে নিয়েছে। আমি চাই আমার জীবনের কষ্টগুলো শেষ হোক। এখন থেকে আমি সুখী হতে চাই। আমি মিদরিকে কাছে টেনে চুমু খেলাম। দয়া করে হাত থেকে ফালতু ছাতাটা ফেলে দাও। এক হাতে ছাতা ধরে চুমু খাচ্ছে। গাধা কোথাকার, বিশাল একটা ছাতার মালিক আসছে, আরে আমার ছাতা ফেললে তো তুমি ভিজে যাবে। আমার হাত থেকে ছাতাটা নিয়ে সে দূরে ছুঁড়ে ফেলে দিল। পাগলের মতো জড়িয়ে ধরলো। পুরো 2 মাস আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। একটা ফালতু ছাতার জন্য এতটা নষ্ট হতে দেব না। কোনো শব্দ না করে বৃষ্টি একটানা পড়তে চলল। আমাদের চুল ভিজে গেল। মিদরির চোখ বেয়ে পড়া অঝোর ধারা বৃষ্টির ধারায় মিশে গেল। আমার বাসায় যাবে? বাসায় কেউ নেই, মিদরি বলল। চলো। নিচের ডিপার্টমেন্ট স্টোরে নেমে এসে আমরা বড় সাইজের একটা টাওয়েল কিনলাম। বাথরুমে গিয়ে মাথাটা মুছে নিলাম। ট্রেনে চেপে মিয়োগাদানির ওর অ্যাপার্টমেন্টে গেলাম আমরা। প্রথমে গোসল করলাম আমি, তারপর মিদরি। আমার কাপড় চোপড় শুকোতে দিয়ে একটা বাথরোব পরে নিলাম। মিদরি শার্ট আর স্কার্ট পরলো। কিচেন টেবিলে বসে একসঙ্গে কফি খেলাম দুজনে। তোমার কাছে কি মনে হচ্ছে আমরা নদীতে সাঁতার কেটে বাসায় এলাম? মৃদু হেসে বলল মিদরি। হ্যাঁ হ্যাঁ, এরকমও মনে হচ্ছে, বললাম তাকে। তোমার সম্পর্কে সব কিছু বলো এখন আমাকে, সে বলল। কি জানতে চাও? সব জানতে চাই। শুরু করো, তুমি কি কি জিনিস অপছন্দ করো সেগুলো দিয়ে। ফার্মের মুরগির মাংস, মিথ্যা কথা বলা, ভান করা, তারপর ধরো বেশি কথা বলা। সবার বেশি কথা বলা অবশ্য অপছন্দ না। যাদের পছন্দ করি তাদের কথা শুনতে বেশ ভালোই লাগে। ধরো চুল কাটতে চেয়েছি, নাপিত যখন অনেক কথা বলতে শুরু করে তখন খুবই বিরক্ত লাগে। আর তোমার ফোন না ধরা, আমার সঙ্গে আড়িয়ে দেওয়া, আমাকে শাস্তি দেওয়া, আমাকে ইগনোর করা। তারপর ধরো তোমাদের বাসার টেলিফোনের লেইসওয়ালা এই কভার। আর কি? আমি মাথা নাড়লাম। আর কিছু মাথায় আসছে না এই মুহূর্তে।
আমার বয়ফ্রেন্ড না বলা উচিত এক্স বয়ফ্রেন্ড। সে আমার সব কিছু অপছন্দ করত। আমার সব কিছুতেই তার বেশ সমস্যা ছিল। যেমন ধরো, আমি একটা ছোট স্কার্ট পরলাম, তার এটা নিয়ে সমস্যা। আমি সিগারেট ধরালাম, তার এটা নিয়েও সমস্যা। আমি মাতাল হলাম, সেটা নিয়েও তার সমস্যা। আর মুখ দিয়ে যদি কোনো স্ল্যাং বলে ফেলতাম, তো কথাই নেই, আকাশ ভেঙে পড়তো তার মাথায়। তুমি বলো, আমি স্ল্যাং না বলে কথা বলতে পারি? আমার সঙ্গে প্রেম করার আগে এটা সে দেখবে না? তোমার যদি আমার কোনো কিছু অপছন্দ হয় আমাকে বলতে পারো, আমি ঠিক করার চেষ্টা করব। এরকম কিছু এখন পর্যন্ত পাইনি। ভালো করে ভেবে তারপর বলো। কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, না, এরকম কিছু নেই। শুধু আড়ি দেওয়া যাবে না আমার সঙ্গে। আমার ওপর রাগ হলে মাংস কাটার ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলবে আমাকে, ঠিক আছে? কিন্তু কখনো আড়ি দিতে যাবে না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, বাসি। সত্যি আমার সব কিছুই তোমার কাছে পছন্দ লাগে? তোমার কাপড় চোপড় তোমার কাপড় চোপড় আমার ভালো লাগে। তুমি যেভাবে করে কথা বলো সেটা অনেক কিউট। তুমি যেভাবে করে হাঁটো, তুমি মাতাল হলে তো সবচেয়ে বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার একটা অসুখ আছে, যে অসুখের নাম হলো ভালো লাগা অসুখ। তোমার সব কিছু দিয়ে আমার ভালো লাগা। তার মানে তুমি বলতে চাইছো আমি যেরকম আছি সেটা খুবই স্বাভাবিক, আমার সব ঠিকঠাক আছে? আমার জন্য ঠিকঠাকের চেয়েও অনেক বেশি ঠিকঠাক আছে। তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো? বলেছি তো আগে একবার। আগে যেটা বলেছো সেটা এখন বলা যাবে না, নতুন কিছু একটা করে বলো। আমার শুনতে খুবই ইচ্ছা করছে। এত ভালোবাসি যে জঙ্গলের সব বাঘ আমার ভালোবাসায় অতিষ্ঠ হয়ে মাখনের মতো গলে যাবে। আমাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। ওর বিছানায় গেলাম, জোরাজোরি করে শুয়ে থাকলাম দুজন। বৃষ্টির শব্দ শুনতে শুনতে গভীরভাবে চুমু খেলাম। সব কিছু নিয়ে কথা বললাম আমরা। মহাবিশ্বের সৃষ্টি রহস্য থেকে শুরু করে ডিম সেদ্ধ করে খেতে কেমন লাগে কোনো প্রসঙ্গেই বাদ গেল না। আচ্ছা ওয়াতানাবে, মিদোরি বলল, বৃষ্টির দিনে পিঁপড়েরা কি করে বলে তোমার ধারণা? ওরা আসলে কি করে সেদিন? আহ, কোনো ধারণা নেই আমার, বললাম তাকে। ধারণা করে বলো। ওরা কঠোর পরিশ্রমী। সম্ভবত এসব দিনে তারা ঘরদোর সাফ করে, ড্রয়িং রুমটা ভালো করে সাজায়, আবার অন্য কিছু করতে পারে, ঠিক শিওর না। যাক, পৃথিবীতে একটা জিনিস পাওয়া গেল যেটা তুমি জানো না। আমি ভেবেছিলাম দুনিয়ার সব কিছুই তুমি জেনে বসে আছো। দুনিয়াটা অনেক বড়, অনেক বড়। সেখানে গভীর সমুদ্র যেমন আছে, তেমনি উঁচু পর্বত আছে। কথাটা বলেই মিদুরি বাথরুমের মধ্যে দিয়ে আমার পুরুষাঙ্গ হাতে নিল। বলল, ওয়াতানাবে, তোমার এই জিনিসটা আসলে একটা উঁচু পর্বতের মতো। এই বিশাল শক্ত জিনিসটা কিছুতে আমার ভেতর নিতে পারবো না। মজা করছো? না, দীর্ঘশ্বাস ফেলে বললাম আমি। হ্যাঁ, খিলখিল করে হেসে উঠল সে। বলল, চিন্তা করো না, একদম ঠিকঠাক আছে। আমি একবার দেখি, দেখলে রাগ করবে? যত খুশি দেখতে পারো, কোনো সমস্যা নেই। শুধু দেখার সঙ্গে সঙ্গে ওটা দেখে তোমার অনুভূতির রানিং কমেন্ট্রি করো না। মিদুরি বাথরুমের নিচে তার মাথাটা ঢুকিয়ে দিয়ে আঙুল দিয়ে মেপে দেখলো। তারপর মাথা বের করে আমাকে বলল, দারুণ, আমার খুবই পছন্দ হয়েছে। একদম বাড়িয়ে বলছি না, সত্যি পছন্দ হয়েছে। তাহলে তো খুবই ভালো। কিন্তু বাতানাবে, তোমার সমস্যাটা একটা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তুমি আমার সঙ্গে ওটা করতে চাও না, এই তো? সেক্স করতে চাই না তা? বললাম আমি। আসলে আমি সেক্স করার জন্য ভেতরে ভেতরে মরে যাচ্ছি, কিন্তু সেটা ঠিক করা হবে না এখন। আমার এক বন্ধু ছিল নাগাসাওয়া। সে বলতো, ভদ্রলোক হচ্ছে তারাই যারা মন যা চায় সেটা করে না, সেটাই করে যেটা তাদের করা উচিত। অবশ্য মেয়েদের ব্যাপারে এই নিয়ম মেনে চলতে পারতো না সে। এরকম ফালতু বন্ধু তুমি কোত্থেকে পাও? ফালতুর ফালতু একটা। মিদরের চুলের মধ্যে আঙুল বোলাতে বোলাতে বললাম, আমার জায়গায় যদি তুমি থাকতে তুমিও হয়তো আমার মতোই করে ভাবতে। জি না, আমি মোটেই এরকম করতাম না। আমি আগেই করতাম, তারপর হয়তো ভাবতাম, কিন্তু কাজটা করেই ছাড়তাম আমি। সত্যি তুমি এরকম করতে? না, চাপা মারলাম। আস্তে আস্তে বলে ফেললো মিদরি, আমি হয়তো করতাম না। তোমার এইসব ব্যাপার আমার খুব ভালো লাগে। মিদরি সে আবার একই প্রশ্ন হাজারবার জিজ্ঞেস করলো। ও মনে হয় প্রশ্নটা করতে করতে আর থামবে না। জিজ্ঞেস করলো, কতটা ভালোবাসো তুমি আমাকে, জানতে চাই আমি। সে কোনো উত্তর না দিয়ে আমার শরীরের উপর চোখে বসালো। তো আমিও তাকে এই প্রশ্নটাই করেছি।
কারণ এতবার আমি এই সেম প্রশ্ন শুনেছি, এবার আমার নিজেরও তো করা দরকার, তাই না? তো সে এ কথার কোনো উত্তর না দিয়ে আমার বুকে চুমু খেতে লাগলো। তার হাতটা আমার দুই উরুর মাঝে ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পর সে আমার লিঙ্গটা চেপে ধরে নাড়াতে শুরু করলো। প্রথম যে অনুভূতিটা আমার মাথায় এলো সেটা কোনো ঠিক বলতে যৌন অনুভূতি বলা যেতে পারে না। একটা বাজে ধরনের তুলনা করতে শুরু করলাম নাওকো আর মিদরের মধ্যে। নাওকোর মধ্যে করে শান্ত আর সুন্দরভাবে কাজটা করছে মিদরি। তারপরও কোথায় যেন একটা সূক্ষ্ম পার্থক্য টের পাচ্ছিলাম আমি। মিদরি আমার মুখে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে মুখের দিকে তাকালাম। মিদরি বলল, তুই আবার ওই ছেমরির কথা ভাবতেছিস, তাই না? মানে? আমি এদিকে তোর আদর করতেছি আর তুই মনে মনে ওই ছেমরির কথা ভাবতেছিস আমি তো তোকে খুন করে ফেলবো। মোটেই না, মিথ্যা বললাম আমি তাকে। সত্যি? সত্যি। সত্যি হলে ভালো, না হলে আমি তোমাকে কিন্তু খুন করে ফেলতাম। তারপর হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়তাম। আমি অন্য কারো কথা ভাবতে পারছি না। তুমি কি আমার বুকে একটু আদর করতে চাও? অবশ্যই চাই, কিন্তু সেটা করা ঠিক হবে না। সব কিছু একসঙ্গে করলে আমার জন্য একবার অনেক বেশি হয়ে যাবে এগুলো। তারপর মিদুরি তার প্যান্টটি খুলে আমার লিঙ্গের মাথাটা প্যান্টটি দিয়ে পেঁচিয়ে ধরল। বলল, তুমি এখানে তোমার ভেতরের জিনিস ঢালতে পারো, কিন্তু তাহলে তো ওটা নষ্ট হয়ে যাবে। আমি বললাম তাকে, তুমি কি দয়া করে একটু থামতে পারো না? এরকম ফালতু ফালতু কথা বলে আমি কিন্তু তোমার মনের দুঃখ কেঁদে ফেলবো। এমনভাবে কথাটা বলো মিদুরি যেন এখনই কেঁদে ফেলবে। আমাকে শুধু এটা ধুতে হবে, বলল সে। এটা এমন কোনো কঠিন কাজ না যেটা আমি করতে পারবো না। তুমি এখনই এই প্যান্টের মধ্যে তোমার ভেতরের জিনিস ফেলবে। আমি কোনো কথা শুনতে চাই না। তোমার যদি প্যান্টটি আমার তোমার যদি প্যান্টটি নষ্ট হয়ে যাবে বলে খুব বেশি দুঃখ হয় তাহলে আমাকে নতুন একটা কিনে দিও। নাকি এটাকে তোমার খুব নোংরা একটা কাজ বলে মনে হচ্ছে? আমি উত্তর দিলাম, মোটেই সেরকম না। ঠিক আছে, অনেক বেশি কথা বলছো। তুমি এখন কাজ শুরু করো। ছেড়ে দাও, নিজের ভেতরটা খালি করে দাও। কিছুক্ষণ পর মিদরের গভীর মনোযোগে আমার বীর্য পরীক্ষা করতে শুরু করলো। বাপ রে, এত! সে বলল। অনেক বেশি নাকি? আমি প্রশ্ন করলাম। তোমাকে না ঘোল খাওয়ানো খুব সোজা, বোক্কা ছেলে। বেশিও না কমও না, যেমনটা হওয়ার কথা ঠিক ততটুকুই। সন্ধ্যায় পাড়ার বাজার থেকে আমরা বাজার করে আনলাম। মিদরি রান্না করলো। রান্নাঘরে টেবিলে বসে আমরা ভাত, টেম্পুরার মটরশুঁটি খেলাম, সঙ্গে বিয়ার। বেশি বেশি করে খাওয়ার প্রচুর পরিমাণে বীর্য বানাওয়া, তারপর আমি সেগুলো নিজ হাতে বের করে দেব। মিদরি বলল, অনেক ধন্যবাদ, তুমি তো সত্যি মহান। কি মহান একটা কাজ করার ইচ্ছা তোমার। আমি বললাম তাকে। মিদরি হাসল। কীভাবে ছেলেদের মাস্টারবেট করে দিতে হয় সেসব জিনিস আমি খুব ভালো করে জানি। আমাদের বুক স্টোরের ম্যাগাজিনে একটা স্পেশাল সংখ্যা ছিল এই বিষয়ে। ধরো, স্ত্রী কোনো এক বিশেষ কারণে সেক্স করতে পারবে না, তার পিরিয়ড চলতে পারে অথবা সে গর্ভবতী হতে পারে। এদিকে তার হাজব্যান্ড মহা উত্তেজিত হয়ে আছে। তখন কিভাবে স্বামীকে অন্য মেয়ের থেকে দূরে রাখতে হবে তার অনেকগুলোই উপায় লেখা ছিল ওই বিশেষ সংখ্যায়। তা আমি সেগুলা তোমার উপর প্রয়োগ করতে পারি। পরীক্ষা করে দেখতে চাও? চাই, বললাম তাকে। তবে এখন না, অন্য আরেকদিন। সেদিন শুধু এসব পরীক্ষা নিরীক্ষাই করবো দুজনে, কেমন? বিদুরীকে গুড বাই জানিয়ে স্টেশনে গিয়ে খবরের কাগজ নিলাম, কিন্তু ট্রেনে উঠে কাগজটা খুলে বুঝতে পারলাম পড়ার মতো কোনো ইচ্ছে আমার নেই। কাগজটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। সেগুলোই পড়ছিলাম, কিন্তু কি পড়ছিলাম তা কিছু বুঝতে পারছিলাম না। আসলে মাথার মধ্যে ঢুকেছিল কথাগুলো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখটা বন্ধ করে ফেললাম। আজকের দিনে যা যা করেছি তা নিয়ে আমার মধ্যে এক বিন্দু অনুশোচনা নেই। আমি জানতাম আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় আজকের দিনটা নতুন করে শুরু করতে, আমি ঠিক ওই একই জিনিস আবারও করব। বৃষ্টির মধ্যে মিদুরকে বুকে ধরে বসে থাকবো, ওর সঙ্গে ভিজবো, তারপর ওই বিছানায় গিয়ে ওর প্যান্টের মধ্যে বীর্যপাত করব। মিদুরিকে আমি ভালোবাসি। আমি খুবই খুশি যে সে ফিরে এসেছে আমার কাছে। এখন আমরা দুজন দুজনকে বেশ বুঝতে পারবো। সমস্যা হলো, এই কথাগুলো আমি নাওকে বলতে পারবো না কখনো। কিছু কথা থেকে যায় যেগুলো কখনোই ঠিকমতো বোঝানো যায় না। নাওকর মনের এই অবস্থায় তো কোনোভাবেই বলা সম্ভব না যে আমি আরেকটা মেয়ের প্রেমে পড়ে আছি। সবচেয়ে জটিল যে বিষয়টা হলো, আমি মেয়েটার প্রেমে পড়েছি ঠিকই, কিন্তু নাওকোকে এখনও ভালোবাসি। ব্যাপারটা অত্যন্ত জটিল, কিন্তু এটাই সত্যি, আমি দুজনকে একসঙ্গে ভালোবাসি।
আমার মনের ভেতরের কোনো একটা অংশে এখনও বড় একটা জায়গা নাউকো দখল করে আছে। আবার সেম সময়েই অন্য আর একটা বড় জায়গা মিদরিও দখল করে আছে। একটা জিনিস আমি করতে পারি, সেটা হলো রেইকোকে সব কিছু জানিয়ে একটা লম্বা চিঠি লিখতে পারি। বাসায় ফিরে বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে আমি সারাদিনের ঘটনা মাথার মধ্যে সাজালাম। তারপর ডেস্কে গিয়ে লিখতে বসলাম। রেইকোর কাছে চিঠিটা যাবে। প্রিয় রেইকো, আমার খুব খারাপ লাগছে তোমাকে এরকম একটা চিঠি লিখতে। নিজের সঙ্গে অনেকক্ষণ যুদ্ধ করেছি, কিন্তু শেষ পর্যন্ত মনে হলো লিখেই ফেলি। তারপর মিদরের সঙ্গে আমার সম্পর্কের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তাকে জানালাম আজকে সারাদিনে কী করেছি। কিছু না লুকিয়ে লিখলাম, আমি সবসময় নাকোকে ভালোবেসে এসেছি, এখনও বাসি। কিন্তু মিদরি আর আমার মধ্যে যে সম্পর্ক, সেটার তো একটা সমাধান প্রয়োজন। ওর উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। নাকোর জন্য আমি যে ধরনের আবেগ অনুভব করি, সেটা হলো এক ধরনের স্বচ্ছ, শান্ত, মায়া মায়া ভালোবাসা। কিন্তু মিদরির ক্ষেত্রে অনুভূতিটা একদম আলাদা। ওর প্রতি আমি এমন একটা আবেগ অনুভব করি, যে আবেগে নিজে নিজে চলতে পারে, দম নিতে পারে, বাঁচতে পারে, আমার ভেতরটা নাড়িয়ে দিতে পারে, বুকের মধ্যে ব্যথা জাগাতে পারে, আমাকে ভোগাতেও পারে। জানি না আমি ঠিক কী করব। আমি খুবই বিভ্রান্ত, কোনোভাবেই নিজেকে ডিফেন্ড করছি না। কিন্তু বিশ্বাস করো রেইকো, আমি এখন পর্যন্ত খুব সৎভাবে বেঁচে আছি। কখনো কোনো কিছুতে মিথ্যার আশ্রয় নেইনি, কাউকে কখনো জেনে বুঝে কষ্ট দিতে চাইনি। তারপরও আমি এক অদ্ভুত গোলকধাঁধায় পচে মরছি। আমার এমন কেন হলো তুমি বলতে পারো আমাকে? আমি আসলে তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। আমি জানি না আমার কী করা উচিত। তুমি কি আমাকে একটু বলে দেবে রেইকো? এই গোটা পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যার কাছে আমি পরামর্শ চাইতে পারি। আমি সে রাতে স্পেশাল ডেলিভারিতে চিঠিটা পাঠিয়ে দিলাম। 5 দিন পর রেইকোর উত্তর এলো। চিঠিতে তারিখ দেওয়া ছিল 17ই জুন। প্রিয় ওয়াতানাবে, তোমাকে প্রথমেই একটা ভালো খবর দিয়ে শুরু করি। নাওকোর অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে। আমি ওর সঙ্গে ফোনে কথা বলেছি। ওকে আগের চেয়ে বেশ ভালো মনে হচ্ছিল। হয়তো খুব তাড়াতাড়ি আবার এখন ফিরে আসতে পারবে। এখন তোমার ব্যাপারে আসি। আমার মনে হয় তুমি গোটা পৃথিবীটাকে খুব সিরিয়াসলি নিয়েছো। তোমাকে বুঝতে হবে পৃথিবী একটা আনন্দের জায়গা। এখানে তুমি যদি সব কিছু নিয়ে গভীরভাবে ভাবতে চাও, তাহলে মজা করে বেঁচে থাকতে পারবে না। একজনকে ভালোবাসতে পারা খুব সুন্দর এবং স্বর্গীয় একটা অনুভূতি। মিদরির ব্যাপারে তুমি যে অনুভূতিটার কথা লিখেছ, সেখানে আমি গোলকধাঁধার কোনো জায়গায় দেখছি না। তুমি ওকে আসলেই ভালোবাসো। তুমি তোমার নিজের উপর বিশ্বাসটুকু নেই। তোমার কাছে মনে হচ্ছে তুমি নাওকোর ব্যাপারে অন্যায় করেছো, এজন্যই ওর ভালোবাসাটা স্বীকার করতে চাচ্ছ না। তোমার জন্য আমার পরামর্শ খুবই সহজ। তুমি যদি মিদরের প্রতি তীব্র আকর্ষণ বোধ করো, সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এমনটাই পৃথিবীতে ঘটে থাকে। এর পরিণতি ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। কিন্তু প্রেম ভালোবাসা ব্যাপারটা এরকমই। ক্যালকুলেটরে হিসাব করে এই জিনিস হয় না। তুমি যখন প্রেমে পড়বে, সহজ উপায় হচ্ছে এটার মধ্যে ডুবে যাওয়া। মাথা উঁচু করে দেখানোর চেষ্টা করবে না বাইরের দুনিয়াতে কি হচ্ছে। এটা পুরোপুরি তোমার নিজের ভেতরকার ব্যাপার। কে কী মনে করলো সেটা একেবারেই জরুরি না। দ্বিতীয় যে বিষয় তোমাকে আমি বলতে চাই তা হলো, মিদরির সঙ্গে তুমি সেক্স করবে কি না, এটাও পুরোপুরি তোমার ব্যাপার। তোমাকে এর উত্তর খুঁজে বের করতে হবে। এখানে আমার কিছুই বলার নেই। মিদরির সঙ্গে কথা বলে তোমরা দুজনের নিজেদের জন্য যেটা ভালো মনে করো সেটাই করবে। তৃতীয় আরও একটা বিষয় আছে, এটাও জরুরি। এগুলার কোনো কিছুই ওকে জানিও না। যদি কখনো এমন পরিস্থিতি হয় যে ওকে জানানো প্রয়োজন, তখন আমি কোনো একটা উপায়ে তাকে জানিয়ে দেব। বিষয়টা তুমি আমার ওপর ছেড়ে দাও। তুমি আগ বাড়িয়ে কিছুই বলতে যেও না। চতুর্থত, আমি যেটা বলতে চাই সেটা হলো, নাওকোর শক্তির বিশাল একটা উৎস হলো তুমি। তোমার যদি ওর প্রতি কোনো আবেগ নাও থাকে, তাহলে তুমি ওর জন্য অনেক কিছু করতে পারো। সব কিছু নিয়ে বেশি বেশি সিরিয়াস হয়ে নিজেদের জীবনকে নষ্ট করার তেমন কোনো কারণই আমি তোমাদের মধ্যে পাই না। আমরা সবাই কম বেশি ভুল করি। আমার আমরা বাস করি একটা ভুলে ভরা দুনিয়ায়। ব্যাংকে যেভাবে নিখুঁত হিসাব করা হয়, সেভাবে জীবনের হিসাব হয় না। আমরা সব কিছু স্কেল কম্পাস দিয়ে লাইন টেনে কোণে মেপে 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 সব কিছু করি না। আমি নিজে যেটা মনে করি সেটা হলো, মিদরি খুবই চমৎকার একটা মেয়ে। যদিও আমি ওকে দেখিনি, তবুও তোমার চিঠি পড়ে বুঝতে পেরেছি তুমি মিদরিকে খুবই ভালোবাসো। আবার আমি এটাও বুঝেছি যে তুমি নাওকোকেও ভালোবাসো। পুরো ব্যাপারটার মধ্যে কোনো পাপ নেই। আমাদের এই বৈচিত্র্যময় দুনিয়ায় এরকম ব্যাপার অহরহ ঘটছে। একই সঙ্গে একটা মানুষ দুটো মানুষকে ভালোবাসতে পারছে। তোমাকে আগেই বলেছি, ভালোবাসতে পারা একটা চমৎকার ব্যাপার। ধরো একটা সুন্দর দিনে তুমি নৌকায় করে লেকে ঘুরতে বেরিয়েছো। তোমার একই সঙ্গে মনে হতে পারে আকাশ এবং লেক দুটোই সুন্দর, এতে কোনো অন্যায় নেই।
সুতরাং এটা নিয়ে মাথা খারাপ করতে হবে না। যা হওয়ার সেটাই হবে। তুমি যতই চেষ্টা করো না কেন, কিছু মানুষ কষ্ট পাবেই। জীবনটা এমনই। আমি জানি আমার কথা বক্তৃতার মতো শোনাচ্ছে, কিন্তু তোমাকে প্রথমে নিজেকে বাঁচাতে হবে। এখনই সময় নিজে বাঁচার। যদি আমাদের মতো পাগলাগারদে না থাকতে চাও, পৃথিবীটাকে আর একটু হালকাভাবে নিতে শেখো। জীবনের স্রোতে আর একটু গা ছেড়ে দাও। সব কিছু বাদ দিয়ে আগে নিজেকে ভালোবাসো। নিজে সুখী হও। তুমি যদি সুখী হও নিজে, তাহলে তুমি অন্যকে সুখী করতে পারবে। তোমার আর নাওকর মধ্যে সম্পর্ক থাকবে না, এটা ভাবতেই আমার খারাপ লাগছে, কিন্তু হয়তো সেটাই ভালো দুজনের জন্য। পৃথিবী হচ্ছে এমন একটা জায়গা যেখানে অপেক্ষা করতে নেই, যেখানে সুখের দেখা পাবে 1 সেকেন্ডও দেরি করবে না, খপ করে ধরে ফেলবে, না হলে সেটা পালিয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ সুখ দুঃখের ইজারা নিয়ে তুমি বসে নেই। তোমাকে নিজের সুখটা খুঁজে বের করতে হবে নিজেই সবার আগে। সারা জীবনে সুখী হওয়ার মতো মুহূর্ত তুমি খুব বেশি পাবে না। সুতরাং তুমি যদি সুযোগগুলো হারাও, পরে সারা জীবন আফসোস করে কাটাতে হবে। আমি প্রতিদিন গিটার বাজাচ্ছি। এখন তার রুমে কেউ নেই যে তাকে শোনাবো, তাই বাজানোটা মোটামুটি অর্থহীন একটা কাজ মনে হচ্ছে। অন্ধকার বৃষ্টির রাত আমারও খুব পছন্দের। আশা করছি কোনো একদিন আবার একই রুমে বসে আঙুর খেতে খেতে তোমার আর নাওকোর সামনে গিটার বাজাতে পারবো। ততদিন পর্যন্ত রেইকো ইসিডা, 17 জুন 1970। আমি রেইকোর লেখা চিঠিটা শেষ করলাম পড়ে।